মোহাম্মদ জামাল। আমার বাড়ি চট্টগ্রাম শহরের অদূরে কোনো এক ছোট্ট অজপাড়া গাঁয়ে। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতেই আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া আছে আমার বড় দুইটা ভাই সহ ছোট একটা বোন। আমরা টোটাল 3 ভাই 1 বোন। আমাদের পরিবারটা চট্টগ্রামের ওই অজপাড়া গাঁয়ের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা আধা সরকারি একটা কোম্পানিতে চাকরি করতো। শুধুমাত্র কোম্পানি নয়, আমি এটা একটা সরকারি অফিসও বলি। আমার বাবা চট্টগ্রামে আমিন জুট মিল বলে একটা পাটের জুট মিল আছে, ওই জুট মিলে আমার বাবা চাকরি করতো। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি প্রচুর অভাব আর অনটনের মাঝে আমার শৈশবের দিনগুলো কাটে। যাই হোক, আমি আমার জীবনের গল্পটা আমার স্কুল জীবন থেকেই শুরু করি। আমি চট্টগ্রামের ওই গ্রামের কোনো একটা স্কুল থেকে এসএসসি পাশ করি এবং এসএসসি তো আমি মোটামুটি ভীষণ ভালো একটা রেজাল্ট করি। আমার বাবার খুব স্বপ্ন ছিল আমার যে বড় দুইটা ভাই ছিল তারা পড়াশোনা করেনি। একজন আমার বাবার সাথে বাবার জুট মিলে চাকরি করে, আরেকজন হচ্ছে অটো রিক্সার মেকানিক এবং সিএনজির মেকানিক। তো এই জন্য আমার বাবা খুব স্বপ্ন দেখেছিল যে আমাকে পড়াশোনা করে বাবা মানুষের মতো মানুষ করে গড়ে তুলবে। আর আমার যে ছোটো বোনটা আছে, আমার ছোটো বোনটাও মোটামুটি পড়াশোনার প্রতি খুব মেধাবী ছিল। এজন্য বাবার ইচ্ছা ছিল যে আমাকে আর আমার ছোটো বোনকে পড়াশোনা করাবে। সেই নিরীক্ষে যতই কষ্ট হোক না কেন আমার আর আমার ছোটো বোনের পড়াশোনা আমার বাবা কন্টিনিউ করে যাচ্ছিল। যাই হোক, দিন আর রাতগুলো এভাবেই কাটতেছিল, মোটামুটি ভালো করেই কাটতেছিল। কিন্তু আমি খুব ছোটোবেলা থেকে না আমার মনের ভিতরে খুব একটা স্বপ্ন ছিল যে আমি বিদেশে যাব, বিদেশে গিয়ে পড়াশোনা করব। মানে বিদেশে যাওয়া, বিদেশে গিয়ে পড়াশোনা করা, এই জিনিসটার প্রতি আমার অনেক আকর্ষণ। আমি জানতে পারি যে আমার একজন বন্ধু আছে যার নাম হচ্ছে হেলাল। আমার ওই হেলাল বন্ধুটা লন্ডন প্রবাসী একটা মেয়ের সাথে প্রেম করেছিল এবং প্রেম করার পরে ওই মেয়েটা আমার বন্ধুকে লন্ডনে নিয়ে যায়। এটা আমাদের এটা আসলে খুব রিসেন্ট ঘটনা ঘটে। মানে আমি যখন এসএসসি পাস করি, এসএসসি পাশে ঠিক কয়েকদিন আগে এরকম একটা ঘটনা ঘটে। আমার বন্ধু মাত্র ক্লাস 9-এ থাকা অবস্থায় ফেসবুকের মাধ্যমে মেয়েটার সাথে পরিচয় হয় এবং পরিচয় হওয়ার পরে এই মেয়েটা তার পরিবার সহ বাংলাদেশে আসে, এসে আমার বন্ধুকে নিয়ে যায়। তো এই জন্য আমার মনেও অনেক ইচ্ছা আছে আমিও একদিন এরকম কোনো একটা রিলেশন করব। আর আমি যদি এরকম কোনো একটা রিলেশন করতে পারি তাহলে আমার ভালোবাসার মানুষটা আমাকে বিদেশে নিয়ে যাবে, এরকম একটা প্ল্যানিং আমার মনে কাজ করতেছিল। যার জন্য আমি একটা ফেসবুক অ্যাকাউন্ট চালাই। আর সেই অ্যাকাউন্টে আমি সার্চ অপশানে শুধুমাত্র লন্ডন, ইউকে, আমেরিকা, কানাডা এরকম মানুষের নাম লিখে আমি এরকম মানুষকে শুধু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই। এরকম ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পাঠাতে আমার 2টা ফেসবুক অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে। তারপরেও আমি কন্টিনিউ ওই রকম আইডিগুলোতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে যাচ্ছি, বিশেষ করে মেয়েদের আইডিতে। আমার টার্গেট আমি কোনো না কোনো প্রবাসী মেয়ের সাথে প্রেম করব এবং প্রেম করার পরে আমি বিদেশে চলে যাব। তো ওভাবেই প্ল্যানিং করি, বাট কোনোভাবেই কাজ হয় না। অনেকবার মেয়েদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, আইডি ব্লক হয়ে যায়। এভাবে বেশ কিছুদিন কাটার পরে আমার মাথায় একটা ভিন্ন রকমের আইডিয়া আসে। ভিন্ন রকমের আইডিয়াটা বলতে এরকম, আমি চিন্তা করি আমি কিছু ভিডিও তৈরি করব, ফেসবুকে কিছু ভিডিও তৈরি করব এবং এই ভিডিওগুলো আমি ফেসবুক সহ ইউটিউবে দেব। কারণ বড় বড় ইউটিউবার আর ফেসবুকারদের সাথে বিভিন্ন ইউরোপিয়ান মেয়েদের সম্পর্ক থাকে। এটা আমার মাথায় আসলো হঠাৎ করে, কীভাবে আসলো আমি জানি না। তখন থেকে আমি করি কি, আমি ফেসবুকে ছোট ছোট ভিডিও আপলোড করতে থাকি। আর এই ভিডিওগুলো একটু ভিন্ন রকম ভিডিও, মানে টিকটকের মতো ছোট ছোট ভিডিও তৈরি করে আমি ফ্রেন্ডদের সাথে কোথাও ঘুরতে যাই, একটা মিউজিকের সামনে ভিডিও তৈরি করি। এরপর এই ভিডিওটা আমি ফেসবুকে দিয়ে দিই। এভাবে প্রতিনিয়ত ফেসবুকে কন্টেন্ট দিয়ে যেতে যেতে বেশ কিছুদিন হয়ে গেল, কিন্তু কোনোভাবে আমি ওরকম কোনো বিদেশি মেয়েকে খুঁজে পাচ্ছি না। আর বাংলাদেশে অনেক মেয়ে আমাকে পছন্দ করে, আমি কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, লম্বা এবং ফর্সা ছিলাম, যার জন্য অনেকে আমাকে পছন্দ করে। তো বাংলাদেশে কোনো মেয়ের প্রতি কেন জানি আমার কোনো আকর্ষণ জাগে না। আমার আকর্ষণ একটাই, আমি প্রবাসী কোনো এক মেয়ের সাথে প্রেম করব এবং তাকে বিয়ে করব, তাকে বিয়ে করে আমি প্রবাসে চলে যাব, এরকম একটা স্বপ্ন আমার মনে লালন করে যাচ্ছে। আমি যে মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছি এইটা কোনোভাবেই আমার মাথায় আসে না। আমার উপরে আমার চিন্তা ভাবনা এবং আমার নজর সবসময় অনেক উপরেই থাকে। যাই হোক, সময়গুলো এভাবে কাটতেছিল। 1 দিন 2 দিন 3 দিন করে পার হইতে হইতে আমার একদিন আমার ওই বন্ধু সবুজের সাথে, মানে আমার ওই বন্ধু হেলালের সাথে আমার মাঝে মাঝে কথা হইতো, মানে ফেসবুকে কথা বলতাম। ওর বউ ওকে ওখানে নিয়ে গেছে, ও যে মেয়েটাকে বিয়ে করছে ওই মেয়েটা ওর ক্লাসমেটে ছিল এবং ওই মেয়েটার বাবা মা ছিল বাংলাদেশি আর মেয়েটা জন্মগ্রহণ করেছিল লন্ডনে। এবং মেয়েটা তার বাবা মাকে কীভাবে পটিয়ে জানি হেলালকে নিয়ে যায়, এগুলো মানে আমার কাছে ব্যাপারটা খুব তাজ্জব লাগে যে ছোট্ট বয়সে হেলাল চক্কা মেরে দিল আমাদের এলাকার প্রত্যেকটা মানুষের মুখে মুখে হেলালের নাম। সেই সুবাদে আমিও ট্রাই করতে কিছু একটা করার। এভাবে দিন আর রাতগুলো কাটতে কাটতে
অর্পা খান নামের একটা ফেসবুক অ্যাকাউন্ট আমি পাই, অর্পা খান নামের ফেসবুক অ্যাকাউন্ট। এবং ওই অ্যাকাউন্টে আমি দেখতে পাই যে মেয়েটা হচ্ছে কানাডার প্রবাসী, মানে কানাডা থাকে। তো আমি কি করি, একটু ভিন্নভাবে ওই মেয়েটার সাথে ফ্রেন্ডশিপ গড়ে তুলি। ভিন্নভাবে গড়ে তুলে বলতে কি, আমি মেয়েটাকে ইনবক্সে হচ্ছে বাংলাদেশের যে ন্যাচারাল অনেক ছবি আছে দেখবেন, যেমন বাচ্চারা মাঠে খেলতেছে, কেউ গরু নিয়ে যাচ্ছে, বৃষ্টি আসতেছে, এরকম যে ছবিগুলো হয়, আমি এরকম ছবিগুলো শ্যুট করে আমি ওই ছবিগুলো মেয়েটার ইনবক্সে পাঠাই। আর এই মেয়ের ইনবক্সে এই ধরনের ছবিগুলো পাঠানোর কারণও আছে। মেয়েটার আইডিটা আমি ভিজিট করে দেখলাম যে ওখানে মেয়েটার কোনো ছবি নাই, এবং তার অনেকগুলো মানে ব্যাক পিছনে ছবি আছে, মানে পিছনে ছবি আছে। আর এছাড়া যতগুলো ছবি আছে সম্পূর্ণ ছবিগুলো হচ্ছে মানে বিভিন্ন রকমের গ্রাফিক্সের ছবি, মানে অনেক রাস্তা ঘাট সহ শুরু করে মানে হচ্ছে হচ্ছে কানাডার বিভিন্ন সুন্দর সুন্দর জায়গাগুলোর ছবি হচ্ছে মেয়েটার ফেসবুকে পোস্ট করা। তো এই জন্য আমি মনে করলাম যে মেয়েটা হয়তো গ্রাফিক্স দেখতে অনেক পছন্দ করে, এই জন্য বাংলাদেশের ওই গ্রাফিক্স ইয়েগুলো আমি মেয়েটার মাধ্যমে মানে ফুটে উঠে আর কি তাকে ইনবক্সে পাঠাই। এভাবে প্রায় 1 মাসের মতো ইনবক্সে আমি তার ইনবক্সে প্রায় 2 থেকে 300-র মতো ছবি পাঠাই। 2 থেকে 300 ছবি পাঠানোর পর একদিন মেয়েটা আমাকে ছোট্ট একটা রিপ্লাই করে, যেখানে লেখে নাইস। এটা লেখার পরে আমার ভিতর তখন মনে হলো যে এই মানে আমার ভিতরে যে এমন একটা অনুভূতির জন্ম হলো, এটা আমি ভাষায় বোঝাতে পারবো না। আমি তখন প্রচুর পরিমাণ এক্সাইটেড হয়ে গেলাম। আমি চিন্তা করলাম যে এই তো শুরু হলো ভালোবাসার গল্প। আমি চিন্তা করতেছি এইভাবেই একটু একটু করে আমি মেয়েটার মনের মনিকটায় জায়গা নিয়ে নেব। তারপরে বাচ্চারা যখন মাঠে গিয়ে মাছ ধরে বা এটা সেটা, আমি বিভিন্ন সিনারি মেয়েটার জন্য পাঠাই। মেয়েটা হাই নাইস এরকমই আমাকে রিপ্লাই করতে থাকে। হয়তো 3টা থেকে 4টা ছবি দিলে একটা রিপ্লাই করে, কিন্তু তারপরেও তার সাথে কথা বলতে আমার যে এত ভালো লাগে আমি ভাষায় বোঝাতে পারবো না। সময়গুলো এভাবে কাটতে কাটতে প্রায় 3 মাসের মতো এই মেয়েটার সাথে আমার মেসেঞ্জারে কথোপকথন হয়। মেসেঞ্জারে হাই হ্যালো এরকমই কথা হয়। 3 মাস পরে আমার ভিতরে একটা অন্যরকম অনুভূতির জন্ম হলো। আমি চিন্তা করলাম আমি কোনো না কোনোভাবে মেয়েটার সাথে ফোনে কথা বলবো। তো আমি আবার বাংলা কিন্তু অত ভালো পারতাম না, বাংলা এত ভালো পারতাম না। আর আমার ফোনে একটা মানে ট্রান্সলেট করার হচ্ছে একটা ছিল, সফটওয়্যার ছিল। আমি এখানে বাংলা কথা লিখলে এটা ইংলিশ হয়ে যেত, আবার ইংলিশ কথা লিখলে এটা হচ্ছে বাংলায় হয়ে যেত আর কি, এরকম একটা ট্রান্সলেশন ছিল। তো এই জন্য মেয়েটা আমাকে যে SMS করতো, SMSটা কপি করে আমি ওখানে নিয়ে যেতাম। ওখান থেকে আমি এটাকে বাংলা ট্রান্সলেশন করে দেখলাম যে বাংলায় কি, এবং তারপরে আমি কথাটা আবার বাংলায় লিখতাম, এটা আবার ইংলিশ হয়ে যেত। আমি ইংলিশে কপি করে মেয়েটার জন্য পাঠিয়ে দিতাম। এভাবেই 3 মাস পরে আমার ভিতরে জন্ম হলো যে আমি তার সাথে একটু কথা বলবো, মানে যেভাবেই হোক তার সাথে একটু কথা বলবো। 3 মাস পর আমি দিন তার মেসেঞ্জারে কল দিই। এই 3 মাস পর্যন্ত কিন্তু আমি মেয়েটার সাথে কোনো কথা বলি নাই। 3 মাস পরে কল দিই, এবং কল দেওয়ার পরে মেয়েটা কলটা রিসিভ করে আমার সাথে মানে অনর্গল ইংলিশে কথা বলতেছে। তো আমি তো আসলে ইংলিশ ভাই অতটা বুঝি না, এত ইংলিশে কথা বলে আমি তার ইংলিশে রিপ্লাই করতে পারবো না। এই জন্য আমি মানে কথা বুঝি না, হাই হ্যালো মানে এরকম উল্টাপাল্টা কথাবার্তা বলে আমি তখন লাইনটা কেটে দিই। মানে তাকে বুঝাচ্ছিলাম যে নেটওয়ার্কের প্রবলেম। এরপর আমি তাকে লিখলাম এটাই যে নেট প্রবলেম। মেয়েটা বললো ইয়া। এরপর থেকে এইভাবেই তার সাথে আমার মেসেজে আরও 2 মাস ধরে কথাবার্তা হয়। 2 মাস পরে একদিন মেয়েটা আমার সাথে নিজেই কথা বলতে চায়, এবং সে আমাকে ইংলিশে এটা লেখে যে তার একটা বাংলাদেশি বান্ধবী তার সাথে দেখা করার জন্য আসছে, এবং সেই মেয়েটা খুব সুন্দর বাংলা জানে। আমাকে বলে তুমি এই মেয়েটার সাথে কথা বলো। ওরকম করে যখন আমাকে SMS করে আমি তখন রিপ্লাই দিই যে ওকে। এরপরে আমাকে একটা বাঙালি মেয়ের সাথে কথা বলাই দেয়। আমি তখন মেয়েটার সাথে কথা বলি। মেয়েটাও হচ্ছে ওখানেই থাকতো, কানাডাতেই থাকতো। আমাকে বলে যে কানাডাতে হচ্ছে বরিশালে মেয়েটার বাড়ি। তারপরে মানে আমি যে মেয়েটার সাথে প্রেম করি ওই মেয়েটার নাম ছিল, মানে প্রেম করি বলতে পছন্দ করে, ওর নাম ছিল অর্পা। তো বলতেছে অর্পা দেখতে অনেক সুন্দর, অনেক কিউট। আমার ভিতরে তখন মানে এমন যে একটা অনুভূতি জন্ম হয়েছে, আমি হয়তো আমার বন্ধু হেরালের মতো করে একদিন হচ্ছে মানে লন্ডনে চলে যাব, মানে সরি আমি কানাডাতে চলে যাব। আমার বন্ধু লন্ডনে গেছে, আমি কানাডাতে যাব, আমি সবার কাছে গর্ব করে বলবো। তখন আমি মানে ওই মেয়েটাকে বলতেছিলাম যে অর্পাকে একটু একটু করে বাংলা শেখানোর জন্য। তারপর থেকে আমি অর্পার সাথে যখনই কথা বলি আমি অর্পাকে একটু একটু করে বাংলা শেখাতে থাকি। অর্পা অতটা ভালো বাংলা জানে না, যতটুকু পারে খুব টুকিটাকি একটু একটু বাংলা জানে। আমি আমার মতো করে তাকে বাংলা এটা সেটা শিখাতে একটা সময় অর্পা মাশাল্লাহ সুন্দরে বাংলা বলতে পারতো। এবং যখন সে মোটামুটি ভালো বাংলা বলতে পারে তখন থেকে আমার ভালোবাসার গভীরতাটা অনেকটা বেড়ে যায়। যদিও এই পর্যন্ত তাকে আমি আমার ভালোবাসার কথা বলি নাই। বেশ কিছুদিন যাওয়ার পরে একদিন অর্পার জন্মদিন হয়, এবং জন্মদিন আমাকে বলে যে আজ আমার বার্থডে, ওরকম করে আমাকে বলে। আমি তখন বললাম যে তার বার্থডে, আমি তখন খুব এক্সাইটেড হয়ে যাই। আমি চিন্তা করতেছি যে জন্মদিনে আমি তাকে কোনো না কোনো একটা কিছু গিফট করব, এবং গিফট করলে আমি তার কাছে আরও ফেমাস হব। এটা চিন্তা করে আমার কাছে মনে আছে আমার কোনো টাকা ছিল না,
মানে আমি যে একটা মেয়েকে গিফট করব ওরকম কোনো টাকা পয়সা আমার হাতে ছিল না। আমি তখন করি কি যে আমার বাবার হাতে অনেক দামি একটা ঘড়ি ছিল। আমার বাবার কোনো এক বন্ধু হচ্ছে সিঙ্গাপুর থেকে আমার বাবার জন্য ঘড়িটা পাঠায়। আমি তখন বাবার হাত থেকে বাবা গোসল করার সময় যখন ঘড়িটা খুলে ঘরে রেখে যায়, পুকুরে গোসল করে, ওই সময় আমি বাবার হাত ঘড়িটা চুরি করি। এবং চুরি করার পর বাবা ঘরে এসে বিভিন্ন জায়গায় ঘড়িটা খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজি করার পরও বাবা ঘড়িটা পায় না। এরপর আমি ঘড়িটাকে বিক্রি করে দিই। ঘড়িটাকে বিক্রি করে প্রায় ৩,০০০ টাকার মতো, ৩,০০০ টাকার মতো ঘড়িটা বিক্রি করি। আরও কিছু টাকা আমি এদিক সেদিক থেকে ঋণ টিন করে খুব কষ্ট করে আমি ৬,০০০ টাকা জোগাড় করি। এবং ওই ৬,০০০ টাকা দিয়ে আমি তখন ছোট্ট একটা স্বর্ণের আংটি কিনি। আমার প্ল্যানিং হচ্ছে তার জন্মদিনে আমি তার জন্য একটা আংটি পাঠাবো। কিন্তু কোথায় রইল সে কানাডা, আমি কী করে বাংলাদেশ থেকে তার জন্য আংটি পাঠাবো? আমি তার সাথে কথা বলে তাকে খুব বলেছি আমার খুব ইচ্ছা আমি তোমার জন্য একটা আংটি পাঠাবো, তুমি প্লিজ রিসিভ করো। তো আমাকে বলে যে না, এরকম কোনো কিছুই লাগবে না। তো আমি বলি যে তুমি প্লিজ, মানে খুবভাবে রিকোয়েস্ট করার পর একটা পর্যায়ে রাজি হয়। রাজি হওয়ার পরে সে আমাকে তার মানে তাই সে যে শহরে থাকে ওই শহরের ঠিকানাটা আমাকে লিখে পাঠায়। মানে ঠিকানাটা লিখে পাঠায় বলতে সে আমাকে বলে যে তার একটা বান্ধবীর ঠিকানায় পাঠানোর জন্য। আমাকে বলে তুমি যদি আমার ঠিকানা পাঠাও তাহলে দেখা গেল যে আমার বাসায় আসলে আমার আব্বা আম্মা জেনে যাবে, আর আব্বা আম্মা যদি জানে আমার উপরে খুব রেগে যাবে। সো তুমি আমার বান্ধবীর ঠিকানায় আংটিটা পাঠাও, আমি ওখান থেকেই রিসিভ করে নিয়ে আসবো। যথারীতি ওর ওই বান্ধবীর ঠিকানায় ওর ওই বান্ধবীর হচ্ছে ক্যানাডার থেকে না, আমি তখন আংটিটা পাঠিয়ে দিই। পাঠিয়ে দেওয়ার পরে ওর বান্ধবী তখন এটা রিসিভ করে ওকে দেয়। এবং আমি তাকে বলি যে আমার পক্ষ থেকে এটা হচ্ছে তোমার জন্মদিনের উপহার। এরপরে সেম আংটিটা ও হাতে দেয়, হাতে দিয়ে ফেসবুকে ছবি পোস্ট করে। আমার তখন এত যে ভালো লাগে আমি ভাষায় বলে বোঝাতে পারবো না। আমি তখন অন্য কোনো একটা রাজ্যে হারিয়ে যাই। আমি চিন্তা করি যে আমার জীবনেও যে কখনো এত সুখ আসবে আমি এটা স্বপ্নও ভাবতে পারি নাই। আমি তখন সবার কাছে গর্ব করে আমার মা আর যারা বড় ভাই আছে ওদেরকে তো আমি পাত্তাই দিই না, বাবাকেও কোনো পাত্তা দেয় না। আমি আমার মতো করে চলতেছি। এভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে আমি একদিন তাকে প্রপোজ করি। এবং আমার এই প্রপোজটা একটু অন্যরকমভাবেই ছিল। আমি তাকে বললাম যে তুমি কি জানো যে আমি তোমাকে পছন্দ করি? আমাকে বলে জানি তো। আমি বললাম যে আজকে অনেকগুলো মাস ধরে আমার মনের ভিতরে আমি এই কথাটা লুকিয়ে রেখেছি। আমাকে বলে তুমি যদি প্রকাশ নাও করো আমি তাও জানি যে তুমি আমাকে পছন্দ করো, এবং আমি তোমার এই পছন্দটাকে অনেক সম্মান করি। এরপর থেকে ওর সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয়। সম্পর্ক হওয়ার পরে এই সম্পর্কটা আরও প্রায় ৬ থেকে ৭ মাসের মতো কাটে। এরই মাঝে কিন্তু ও আমার জন্য অনেক গিফট পাঠায় ইয়ে থেকে, মানে ও আমার জন্য হচ্ছে লাইক অনেক ব্যাসলাইট, তারপরে হচ্ছে টি শার্ট, এটা সেটা অনেক কিছু আমার জন্য পাঠায় কুরিয়ার করে। মানে ও কুরিয়ার করে ঢাকাতে ওর এক ফ্রেন্ডের জন্য পাঠায়, ওর ফ্রেন্ড মানে ওর মেয়ে ফ্রেন্ড, ওই মেয়ে ফ্রেন্ড হচ্ছে আমাকে কুরিয়ার করে আমার জন্য পাঠায়। তো আমার কাছে এই ব্যাপারগুলো খুব ভালো লাগে এবং আমি রাতারাতি নিজেকে নিজে অনেক বড় ভাবতে শুরু করি। দিন যত যাচ্ছে আমার ভিতর ভালোবাসার গভীরতা ততটাই বেড়ে যাচ্ছে। সময়ের সাথে সাথে আমি যেন কেমন পরিবর্তন হয়ে যাচ্ছি। এভাবে প্রায় ১.৫ বছরের মতো তার সাথে আমার সম্পর্কটা কাটে। ১.৫ বছর পরে আমি তাকে বলি যে আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি তখন আমি কিন্তু তখনও কলেজেই পড়াশোনা করি, চট্টগ্রামের ওই গ্রামেরই কোনো একটা কলেজে পড়াশোনা করি। আমি তাকে বললাম যে আমি তোমার কাছে যেতে চাই, তোমার সাথে রিলেশনে ইনভলভ হতেও হয়েছে এবং আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি সরাসরি তাকে বিয়ের প্রপোজাল দিই। তারপর সে আমাকে বলে যে তুমি বাংলাদেশে পাসপোর্ট তৈরি করো, এবং পাসপোর্ট তৈরি করলে ওই পাসপোর্ট অনুযায়ী আমি তোমাকে নিয়ে যাবো। আমাকে এটা বলে। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে। এরপরে আমি খুব কষ্ট করে টাকা পয়সা জোগাই, অনেক কষ্ট হয়, অনেক কষ্ট করে টাকা পয়সা জুগিয়ে এরপরে হচ্ছে আমি পাসপোর্ট করি। পাসপোর্ট তৈরি করার পর আমার পাসপোর্টের ফটোকপি আমি মেসেঞ্জারের মাধ্যমে তার জন্য পাঠিয়ে দিই। এরপর আমার পাসপোর্ট রিসিভ করে ও আনুষঙ্গিক যত কাজ আছে সব কিছু আমাকে করে। ও শুধু আমাকে একটা রিকোয়েস্ট করে আমি যাতে কখনো আমার বাবা মায়ের কাছে এই ব্যাপারটা না বলি। আমি তাকে প্রশ্ন করেছিলাম যে কেন, বাবা মায়ের কাছে বললে তোমার প্রবলেমটা কি? আমাকে বলে না, তুমি তোমার বাবা মায়ের কাছে এই কথাগুলো বলো না, কারণ দেখা যায় লন্ডন, আমেরিকা, কানাডা এগুলোর ভিসা আসলে খুব ডিফিকাল্ট হয়। মানে আমি জানি না যে আই এম নট শিওর আমি তোমার ভিসাটা লাগাইতে পারবো কিনা। যদি কোনোভাবে লাগাইতে না পারি তাহলে আমি তোমার আব্বা আম্মার কাছে ভীষণ ছোট হয়ে যাব। এই জন্য তুমি আপাতত তোমার আব্বা আম্মাকে কোনো কিছুই বইলো না। যদি ভিসাটা হয়েছে দেন তুমি তোমার আব্বা আম্মাকে বইলো। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে। এরপরে সে অনেক ট্রাই করতেছে বিভিন্ন কোম্পানিতে এখানে সেখানে। তো ওইসব দেশে যেতে হলে কিন্তু অনেক পড়াশোনার দরকার হয় এবং আইএলটিএসের দরকার হয়। ম্যাক্সিমাম হচ্ছে ইন্টারমিডিয়েট কমপ্লিট করতে হয়। তো আমার তো আসলে তেমন কোনোভাবে পড়াশোনা নাই। তো ও আমাকে বলে যে আমি কীভাবে কী করবো, আমি কিছু বুঝতে পারতেছি না। ও অনেকভাবে ট্রাই করার পরও আমার ভিসাটা লাগাইতে পারে না। পাক্কা
3 মাসের মতো ও ঘুরে এখানে সেখানে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেও আমার ভিসাটাও লাগাইতে পারে না। পরিশেষে ও কান্নাকাটি করে, ও ভীষণ কান্নাকাটি করে ভিডিও কলের মাধ্যমে আমাকে বলে আমি কী করব, আমি এত চেষ্টা করেও তোমার ভিসাটা লাগাইতে পারতেছি না, আমি বুঝতে পারতেছি না যে আমি কী করবো। আমি তখন তাকে বলি যে অর্পা তুমি মন খারাপ করো না, দেখে নিও একদিন আমার ভিসাটা ঠিকই লেগে যাবে। এরকম করে তার সাথে কথাবার্তা বলতেছি। ও বেশ কিছুদিন পর আমাকে একটা ভিন্ন রকমের অফার করে। ও আমাকে অফার করে এরকম, আমাকে বলে যে আমি তোমার সাথে ভিডিও কলের মাধ্যমে বিয়ে করব। আমি তোমাকে ভিডিও কলের মাধ্যমে বিয়ে করব এবং বিয়ে করার পরে আমি হচ্ছে তোমার এই পেপারসগুলো মানে ইয়েতে মানে অ্যাম্বাসিতে জমা দেবো, কানাডা অ্যাম্বাসিতে জমা দেবো, এরপর তোমার ভিসা লাগবে, তুমি জাস্ট গিয়ে হচ্ছে অ্যাম্বাসি ফেস করে আসবো, আমাকে এটা বলে। আমি তখন বললাম যে ঠিক আছে তাহলে এভাবেই করো। কিন্তু তখনও সে আমাকে কন্ডিশন চাই যে তুমি তোমার আব্বা আম্মাকে জানাইও না, তোমার আব্বা আম্মাকে জানায় না। আমি শুধু আমার হাতে গোনা কয়েকটা ফ্রেন্ডকে জানাই এবং আমার ওই ফ্রেন্ডগুলো অর্পার সাথে কথা বলে, তারাও অর্পার সাথে কথা বলে বুঝতে পারে যে অর্পার মনটা একেবারে ছোট বাচ্চাদের মতো, যথেষ্ট ভালো মনের মানুষ অর্পা। আমার বন্ধুগুলো আমাকে বলে। যাই হোক আমি রাতারাতি হচ্ছে আমি বিদেশে চলে যাব, আমি হচ্ছে কানাডার মতো একটা দেশে সেটেল হব। মানে এই ব্যাপারগুলো ভাবতে না আমার কাছে ভীষণ ভালো লাগতেছিল, নিজের ভিতর যেন অন্যরকম একটা মানুষের বসবাস করতেছিল। এভাবে সময়গুলো কাটতে কাটতে পরিশেষে ও ভিডিও কলের মাধ্যমে আমাকে বিয়ে করে এবং বিয়ের ওই দিনটা আমি আমার একটা বন্ধুর বাসায়, আমার বন্ধুর বাসাও হচ্ছে মানে চট্টগ্রাম শহরেই ছিল, ওই শহরে চলে যায় যাতে নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি ভীষণ ভালো থাকে এবং ভালো নেটওয়ার্কের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে আমি তাকে বিয়ে করি। এবং ওখানেই হচ্ছে আমি দেখতে পাই যে 2জন লয়ারও তার পাশে থাকে, তারাও বিদেশি, তারাও থাকে তার পাশে থাকার পরে এরপর আমাদের বিয়ের সাথে কমপ্লিট হওয়ার পর আমাকে বলে সব কিছু হয়ে যাবে, তুমি চিন্তা করো না। আমি যদিও ওকে বলি যে তুমি তো পড়াশোনা করো, তোমার কাছে তো তেমন টাকা পয়সা নাই, তুমি যদি আমাকে বলো আমি তোমার জন্য টাকা পাঠাবো। আমাকে বলে যে না তোমাকে টাকা পাঠাইতে হবে না, আমি নিজেই তোমার ভিসার সমস্ত রকমের ব্যবস্থা করবো এবং তোমাকে নিয়ে আসবো। আমি তখন অনেক হ্যাপি হই। এরপরে এভাবে দিন আর রাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমাকে বলে আমার ফোনে একটা মানে আমার যে ইমেল ছিল, আমার ইমেলে মানে আমেরিকান এম্বাসি থেকে মানে সরি কানাডা এম্বাসি থেকে আমার ইমেলে একটা ইমেল আসে যে তারা আমাকে এম্বাসি ফেস করতে বলতেছে। তো এম্বাসি ফেস করতে বলতেছে, আমাকে বলছে তুমি দিল্লিতে যাও, মানে আমাকে অর্পা বলতেছে তুমি দিল্লিতে যাও, ওখানে আমার একটা বান্ধবী আছে এবং আমি আমার এই বান্ধবীর সাথে, আমার বান্ধবী আগে মানে এখানেই ছিল, আমার পাশেই ছিল, কানাডাতেই ছিল, ও এখন দিল্লিতে আছে, আমি তোমাকে তার ফোন নাম্বার দিব, তুমি তার সাথে দেখা করবা এবং সেই তোমাকে হচ্ছে কানাডা এম্বাসিতে নিয়ে যাবে, তুমি এম্বাসিতে যাবা এবং এম্বাসিতে যাওয়ার পর এম্বাসি ফেস করবা, আই হোপ তোমার ভিসা হয়ে যাবে। আমার জন্য অনেকগুলো ডকুমেন্ট পাঠায়, যদিও মানে ডিএসএলের মাধ্যমে হচ্ছে অনেকগুলো পেপার্স, তারপরে এটা সেটা অনেক কিছু আমার জন্য পাঠায়, যেগুলো তুমি এম্বাসিতে নিয়ে যাবা, ওইগুলো তুমি এম্বাসিতে দেখাবা। তো যাই হোক আমি তো আসলে অনেক খুশি, আমার ভিসা হয়ে যাবে। আমার এলাকারও সমস্ত মানুষগুলো অনেক মানে আমাকে নিয়ে অনেকে গর্ব করে, আমি অনেকের কাছে বলি যে আমি এরকম কানাডাতে চলে যাব। তো সবাই মোটামুটি অনেক খুশি, কিন্তু কেউ জানে না যে আমি কীভাবে যাচ্ছি, এটা কিন্তু কেউ জানে না। সামনে আমার ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা থাকে, আমি তখন ইন্টার ফাইনাল পরীক্ষার দিন আমাকে নিজে মানা করে যে তোমার ইন্টারের ফাইনাল পরীক্ষা দিতে হবে না, তুমি ফাইনাল পরীক্ষা না দিলেও তোমার ভিসা হয়ে যাবে। আর এরই মাঝে আমার যে 2টা বড় ভাই ছিল, আমার 2টা বড় ভাই কিন্তু বিয়ে করে ফেলছে, তাদের বিয়ে হয়ে গেছে। তো পরিবারের মাঝে আছে আমার 2টা ভাবি, আমি আর হচ্ছে আমার ছোটো বোন, বাবা আর মা। বাবাও তখন রিটায়ার হয়ে গেছে, বাবা তখন আর কাজ করে না, রিটায়ার হয়ে যাওয়ার পরে বাবা তখন বাড়িতেই থাকে, চট্টগ্রামের ওই গ্রামে আমাদের সাথেই থাকে। যাই হোক আমি কিন্তু বাবার কাছেও কোনো কিছু বলতেছি না। এরপরে অর্পা আমাকে একটা মেইন নাম্বার দেয়, ইন্টারনেট একটা মেইন নাম্বার দেয়। আমি তখন বাংলাদেশ থেকে সরাসরি ইন্টারনেটের মেয়েটাকে ফোন করি, ফোন করার পরে ওই মেয়েটা আবার বাংলা জানতো, মানে টুকিটাকে বাংলা জানতো, অত ক্লিয়ার না। আমি তখন মেয়েটার সাথে কথাবার্তা বলার পরে মেয়েটা আমাকে বলে যে আমাকে অর্পা সব কিছু বলছে, তুমি দিল্লির অমুক জায়গায় এসে আমাকে কল দিও, এরপর আমি সব কিছু করে দেবো। আমি তো অনেক হ্যাপি, আমি চলে যাব। এরপরে আমি হচ্ছে দিল্লিতে যাই এবং খুব কষ্ট করে আমার ওই ভিসাটা তৈরি করতে যে আমার কী পরিমাণ কষ্ট হয়, লাস্টের দিকে আমি আমার আব্বা আম্মাকে কিছুটা ব্যাপার জানাই, একেবারে না জানাই দিতে তো পারি না, কিন্তু আমি অর্পার কথা বলি না। আমি বলি যে আমি একটা বিদেশি কোম্পানিতে অ্যাপ্লাই করেছিলাম, ওখানে আমার ভিসা হয়েছে এবং দিল্লিতে গিয়ে আমাকে হচ্ছে কানাডা এম্বাসি ফেস করতে হবে, ওই এম্বাসি ফেস করার পরে আমি হচ্ছে মানে চলে যাব কানাডাতে, এটা আব্বা আম্মাকে বলি। আব্বার পেনশনের কিছু টাকা ওই সময় হাতে ছিল, আব্বার ওই পেনশনের টাকার প্রায় আমার 2 লাখ টাকার মতো খরচ হয়ে যায় উনি সব কিছু ঠিকঠাক করতে, সব কিছু আনুষঙ্গিক সব কিছু ঠিকঠাক করার পরে এরপরে আমি দিল্লিতে যাই এবং দিল্লিতে যাওয়ার পর ওই মেয়েটাকে ফোন করি। দিল্লির একটা রেস্টুরেন্ট আমাকে মেয়েটা যাইতে বলে, আমি একটা রেস্টুরেন্টে যাই এবং রেস্টুরেন্টে যাওয়ার পরে তাকে ফোন করলে সে আসে, তার সাথে আমার দেখা হওয়ার পর ও বলতেছে ভাই আজকে তো সন্ধ্যা হয়ে গেছে, মানে আমার কিন্তু ওই সময় খুব বিকেল হয়ে গেছে আর কি, তো বলতেছে আজকে তো বিকেল হয়ে গেছে এবং আমি আগামী দিন তোমাকে নিয়ে যাব কানাডা এম্বাসিতে নিয়ে যাব আগামী দিন এবং ওখানে তোমার ভিসা হবে। আমি তখন বললাম যে বাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো তার সাথে কথাবার্তা বলার পর আমাকে বলছে তুমি আজকে কোথায় থাকবা, মানে আমি তখন বললাম যে এখানে অনেক হোটেল আছে দিল্লিতে, আমি বললাম যে কোনো একটা হোটেলে আমি থেকে যাব, এর পরের দিন আমি তোমার সাথে এম্বাসি ফেস করবো
থাকবো। ও বলে যে, "না, না, তুমি একটা হোটেলে কেন থাকবা? হোটেলে কষ্ট করে থাকার দরকার নাই। তুমি আমাদের বাসায় চলো। আমাদের বাসাটা তো খালিই আছে।" আর অর্পা যদি কখনো জানতে পারে যে ওর বয়ফ্রেন্ড লাইক হচ্ছে হাসব্যান্ড, আমি ওর হাসব্যান্ডকে যদি হোটেলে রাখি তাহলে অর্পা খুব মাইন্ড করবে। "ভাই এটা আমি করতে পারবো না। তুমি আমার সাথে আমাদের বাসায় চলো।" মানে ও আমাকে খুবভাবে বুঝিয়ে শুনিয়ে হচ্ছে তার বাসায় নিয়ে যায়। তো আমি তখন তাদের বাসায় যাই এবং বাসায় যাওয়ার পর আমি খুব অবাক হয়ে যাই। অনেক বিশাল একটা বাসা। ৩ তলা একটা বাড়ি এবং বাড়ির ভিতরে ওর বাবা আছে, মা আছে। মোটামুটি মানে খুব সেটেলমেন্ট, মানে খুবই সেটেল হওয়ার মতো একটা অবস্থা। আমি তখন ওখানে উঠি। উঠার পরে ওদের বাসায় উঠি। বাসায় উঠে আমি আবার অর্পার সাথেও কথা বলতেছি। মানে অর্পাকেও মানে মেসেঞ্জারে কথা বলতেছি। অর্পা আমাকে বলতেছে, "কোনো প্রবলেম নাই। ও আমার খুব ঘনিষ্ঠ বান্ধবী। তুমি ওর বাসায় যাও এবং ওর বাসায় তুমি খুব সেফটি নিয়ে থাকতে পারবা। মানে তোমার কোনো প্রবলেম হবে না। তুমি কোনো কিছু চিন্তা করো না।" তো যাই হোক, অর্পা যেভাবে বলে এভাবে আমি আমার বান্ধবীর বাসায় উঠে যাই এবং বান্ধবীর বাসায় ওঠার পর আমাকে রাতের বেলা ওরা খাওয়া-দাওয়ারও আয়োজন করে। মানে আমি মিথ্যে বলব না, আমাকে প্রচুর পরিমাণ খেতে দেয়। মানে অনেক খাবার-দাবার আয়োজন করে। মানে এই মেয়েটা আছে এবং মেয়েটার হচ্ছে ২ টা ছোট ভাই আছে। তারপর ওর বাবা-মা সবার সাথে আমি একই ডাইনিং টেবিলে খাওয়া-দাওয়া করি। খাওয়া-দাওয়া করার পরে আমি তখন রুমে চলে যাই। রুমে চলে যাওয়ার পরে আমার মনে আছে দিল্লির সময় আরকি, মানে ভারতের সময় ওই সময় প্রায় রাত ২টার দিকে আমার ঘরের দরজা হচ্ছে কে জানি ঠক, ঠক করে শব্দ করে। তো যখন শব্দ করতেছে আমি কিন্তু তখন প্রচুর ঘুমেছিলাম। কারণ বাংলাদেশ থেকে এসেছি, প্রচুর জার্নি করেছি, অনেক জার্নি করেছি। তো এইজন্য আসলে মানে শরীরটা খাটের উপর দিলাম আর এসি রুম ছিল তো এসি ছেড়ে দিলাম। আমি যেন মানে একেবারে ঘুমে যেন মরেই গেছি। অনেকক্ষণ দরজা খটখট করার পর আমার তখন হঠাৎ করে ঘুম ভাঙে। ভাঙার পর আমি তখন বলতেছি, "কে?" বাইরে থেকে তখন হচ্ছে অর্পার ওই বান্ধবী আমাকে বলতেছে যে, "আমি, দরজা খোলেন।" আমাকে এটা বলে। তো আমি যখন ওর মেয়েটার কণ্ঠ শুনতে পাই আমি তখন বললাম যে, "হয়তো বাসায় কিছু একটা হইছে বা আমাকে মনে হয় কিছু দিবে, যেহেতু আমি সকালে যাবো।" ওরকম একটা প্ল্যানিং করে আমি তখন দরজা খুলি অ্যান্ড দরজা খোলার পরেই দেখতে পাই মানে ওই মেয়েটার সাথে আরও ২-৩ টা ছেলে দাঁড়ায় আছে এবং দরজা খোলার সাথে, সাথে তারা আমার রুমে ঢুকে যায়। রুমে ঢোকার পরে ওই মেয়েটা তখন দরজা লাগায় দেয়। দরজা লাগায় দেওয়ার পরে ওই মেয়েটা তখন আমার পাশে বসে। আমি তখন একটু মানে লাইক একটু অবাক হয়ে যাই যে, কী ব্যাপার এত রাতের বেলা এই ছেলেগুলোকে? আমি তখন মেয়েটাকে বলি যে, মানে এই ছেলেগুলোকে আমি তো তাদেরকে চিনি না। আমি তো তাদের সম্বন্ধে জানি না। পরে বলতেছে যে, "তাদেরকে চিনবা না? তারা আমার ফ্রেন্ড।" আমাকে এটা বলে। আমি তখন বললাম যে, "ওকে ফাইন।" তো আমাকে বলতেছে, "আচ্ছা তোমার পরিবারে কে, কে আছে?" আমাকে এটা বলে। আমি তখন বললাম যে, "আমার পরিবারে তো অর্পা বলে নাই।" অর্পা কিন্তু আমার সম্বন্ধে সব কিছুই জানতো। আমি কিন্তু অর্পার কাছে সব কিছুই বলছি আমার পরিবারের ব্যাপারে। তারপরেও অর্পার বান্ধবী যখন আমাকে জিজ্ঞেস করে আমি তখন বলি, "আমার পরিবারে কে আছে বা কি আছে?" ওই সব কিছু বলি। বলার পরে মানে কথা বলতেছে, কথা বলতে, বলতে পিছন থেকে একটা ছেলে এসে খুব জোরে আমাকে একটা থাপ্পড় মারে, মানে আমার মাথার মধ্যে। থাপ্পড় মারার পর আমি খুব অবাক হয়ে যাই যে, "কী ব্যাপার? আমাকে থাপ্পড় কেন মারলো? মানে আমি তো কোনো অন্যায় করি নাই, কোনো অপরাধ করি নাই। তাহলে থাপ্পড় কেন মারলো?" আমি তখন অর্পারের বান্ধবীকে বলতেছি যে, "কী ব্যাপার? উনি আমাকে থাপ্পড় কেন মারলো?" ও তখন ওর বান্ধবীকে বলতেছে যে, "এই থাম, থাম, থাম।" কিন্তু মানে ওর বন্ধুকে বলতেছে, ওর বন্ধু কোনো কথাই শুনতেছে না। ওর বন্ধু উঠে আমাকে আরও ৫-৬টা থাপ্পড় দিয়ে ফেলে। থাপ্পড় দিয়ে ফেলার পরে আমি তখন বুঝতে পারি যে এখানে কিছু একটা মানে সামথিং ইজ রং। আমি তখন উঠতে এবং উঠতে যখন উঠবো ঠিক তখনই অর্পারের বান্ধবী আমার গলাটা ধরে আমাকে একটা ধাক্কা দেয়। ধাক্কা দিলে আমি খাটের সাথে পড়ে যাই এবং খাটের সাথে পড়ে যাওয়ার সাথে, সাথে ছেলেগুলো আমার ২ টা হাত বেঁধে ফেলে। যখন হাতগুলো বেঁধে ফেলে আমার ফোনের মধ্যে তখনও অর্পার কল আসতেছিল। আমি তখন অর্পার কলটা ধরার জন্য ট্রাই করতেছিলাম। ওই মেয়েটা তখন মোবাইল ফোনটা আমার হাত থেকে টান দিয়ে নিয়ে মোবাইলটা বন্ধ করে দেয়। মোবাইলটা যখন বন্ধ করে দেয় আমি তখন মানে কী করব কিছুই বুঝতে পারছি না। আমি তখন বলতেছিলাম যে, "আমি কী অন্যায় করছি? আমাকে বেঁধে কেন রাখছেন?" তখন আমাকে বলতেছে, "তুই পরিবার থেকে ১ কোটি টাকা আনবি। ১ কোটি টাকা আনার পর আমি তোকে ছাড়বো।" ডাইরেক্ট সোজা আমার কাছে মুক্তিপণ দাবি করে। ওই মুহূর্তটা আমি আমার জীবনে কখনোই ভুলতে পারবো না। আমি তখন বলি যে, "আমার পরিবারের সম্বন্ধে তো সব কিছু আমি আপনাকে বলেছি। আপনার কি মনে হয় যে আমার পরিবার থেকে আমাকে ১ কোটি টাকা দিতে পারবে?" মেয়েটা আমাকে বলে যে, "তুই ১ কোটি টাকা না দিলে এখান থেকে তোর লাশ যাবে। তোর বাবা-মাকে ফোন কর।" আমি তখন বলি যে, "বাংলাদেশের সময় এখন অনেক রাত, আমার বাবা-মা ঘুমাচ্ছে। আমি সকালেই ফোন করব।" আমাকে বলে, "ঠিক আছে সকালে ফোন করবি।" তো আমার সাথে ছেলেগুলো থাকে, মেয়েটা তখন বেরিয়ে যায়। আমি তখন চোখের পানিগুলো ফেলতে, ফেলতে চিন্তা করতেছি, আল্লাহ আমি কোন জায়গায় এসে পড়লাম? অর্পা আমাকে কেন এমন একটা জায়গায় পাঠালো? আমি তখন কিছুই বুঝতে পারি না। মানে প্রচণ্ড পরিমাণ কান্নাকাটি করতেছি। আমার অবস্থাটা তখন এতটাই খারাপ হয়ে যায়, এতটাই বাজে হয়ে যায় যে আমি কাউকে বলে বোঝাতে পারবো না। আমার ভিতরে তখন অন্যরকম এক অনুভূতি কাজ করতে শুরু করে। আমি তখন কান্নাকাটি করি। মানে প্রচণ্ড রকমের কান্নাকাটি করি যে আমার সাথে এটা কেন করা হচ্ছে? দেখতে, দেখতে সকাল হয়। সকাল হওয়ার পরে এই মেয়েটা আসে আমার কাছে। আমার কাছে এসে বলে, "তোমার বাবা-মাকে ফোন করো।" আমাকে বলে যে, "ফোন করো।" ফোন করে মানে অ্যাকাউন্ট নাম্বার বলে যে, "আমি এই অ্যাকাউন্ট নাম্বারে" এই দিলের একটা অ্যাকাউন্ট নাম্বার বলে যে, "এই অ্যাকাউন্ট নাম্বারে তোমার আব্বা-আম্মাকে টাকা পাঠাইতে বলো।" আমি তখন বললাম যে, "না, আমি আমার আব্বা-আম্মাকে বলতে পারবো না।" তো এটা বলার পরে আমাকে মারে এবং শুধু মারে বললে ভুল হবে।
আমার মনে হয় না যে জন্মের পরে কেউ আমাকে কোনোদিন এভাবে মেরেছিল। এত পরিমাণে আমাকে মারে, এত পরিমাণে আমাকে মারে। আমি প্রত্যেকটা মায়ের হজম করি, প্রতিটা মায়ের হজম করি এবং হজম করার পর আমি কান্নাকাটি করে একটা কথাই বলি যে আমাকে এভাবে মেরো না, আমি কোনো অন্যায় করি নাই, আমি কোনো দোষ করি নাই। আমি কান্নাকাটি করি কিন্তু আমার কান্নার শব্দে ওদের কারো মন গলে না। ওরা ওদের মতো করে আমার উপরে বর্বর নির্যাতন চালিয়ে যায়। যাই হোক, সমস্ত কিছু সহ্য করে থাকার পরে আমি মেয়েটাকে বলি যে আমাকে একটু অর্পার সাথে কথা বলাই দাও। বলে না, তুই অর্পার সাথে কথা বলতে পারবি না, অর্পার সাথে তোর কথা বলা হবে না, আমাকে এটা বলে। আমি তখন বললাম যে তুমি অর্পার বান্ধবী হয়ে কেন আমার সাথে এরকম বেইমানি করতেছো? মেয়েটা তখন হাসে, মানে আমি অর্পার কথা বললেও তখন মুসকে মুসকে হাসে। আমি তখন কিছুই বুঝতে পারি না এবং মেয়েরে আমার অবস্থা এতটাই খারাপ করে ফেলেছে আমি অজ্ঞান পর্যন্ত হয়ে যাই। জ্ঞান ফেরার পরে আমি তখন কান্না করে বলতেছি আমাকে এভাবে মাইরো না, আমাকে এভাবে না মেরে তোমরা বলো যে আমি কী করবো। আমাকে বলে তুই টাকা আন, তুই কত টাকা আনতে পারবে? আমি বলি খুব বেশি হলে 1 থেকে 2 লাখ টাকা আমি আমার পরিবারকে ফোন দিলে তারা পাঠাবে, কারণ আমি জানি যে আমার বাবার পেনশনের 1 থেকে 2 লাখ টাকা আমার বাবার কাছে আছে, ওই টাকাগুলো হয়তো আমার বাবা আমাকে দিতে পারবে। কিন্তু মেয়েটা আমাকে বলতেছে যে না, সর্বশেষ আমাকে বলে তুই 50 লাখ টাকা এনে দিতে হবে। আমি তখন বললাম আমার পরিবারের সম্বন্ধে এত কিছু জানার পরেও তুমি আমাকে বলতেছো 50 লাখ টাকা এনে দিতে, আমি তো জীবনেও পারবো না। লাস্ট পর্যন্ত ওর একটা বন্ধু ছিল, ওই বন্ধু বলে যে তুই 20 লাখ টাকা এনে দিবি, যা 20 লাখ টাকা এনে দিলে হয়ে যাবে। অর্পা বলতেছে যে না, 20 লাখ টাকা না, 30 লাখ টাকা। মানে ওদের কথাবার্তা শুনে মনে হচ্ছে যেন মানে আমার কাছে টাকা আছে, ওরা জাস্ট টাকাগুলো নিবে, ওই রকম অবস্থা। কিন্তু আমি তাদেরকে বুঝাইতে পারতেছি না যে আমার পারিবারিক অবস্থা কতটা ভয়াবহ, আমি কতটা গরিবের সন্তান, আমি তাদেরকে এটা বুঝাইতে পারতেছি না। যাই হোক, এভাবে সময়গুলো কাটতে কাটতে লাস্ট পর্যন্ত অর্পা আমাকে বলে তুই 30 লাখ টাকা এনে দিবি, 30 লাখ টাকা এনে দিতে পারলেই তোকে ছেড়ে দেবো, নাহলে কিন্তু তোকে ছাড়বো না। এরপরে আমার আব্বাকে ফোন করে, আব্বাকে ফোন করার পর আমি তখন কথা বলি, আমি হ্যালো বলার পরে আব্বা তখন হাউমাউ করে কেঁদে ওঠে। আমার বাবার অনেক স্বপ্ন চলেছে, বাবা আমাকে পড়াশোনা করাবে, আমি অর্পার জন্য ইন্টার ফাইনাল পরীক্ষাটা দিই নাই, এটার জন্য বাবা কিন্তু আমার উপরে খুব রাগান্বিত, বাবা আমার উপরেও ভীষণ রাগান্বিত আমি ইন্টার ফাইনাল পরীক্ষাটা কেন দিলাম না। বাবা আমাকে একটা কথাই বলতেছে যে তুই যা করার করলি, পরীক্ষাটা কেন দিলি না, পরীক্ষাটা তো অ্যাটলিস্ট দিতে পারতি। আমি তখন পরীক্ষাটা দিই নাই, এই জন্য বাবা আমার উপরে খুব রেগে আছে। তো যাই হোক, আমি তখন বলতেছিলাম যে আচ্ছা ঠিক আছে, আমি মানে আমি পরে আমি বাবাকে ফোন দেওয়ার পরে বাবা তখন কান্নাকাটি করে বলতেছে তোর মোবাইল ফোন বন্ধ কেন, কী হয়েছে, বা তুই আমাদের সাথে কোনো যোগাযোগ রাখিস না, এটা সেটা বলে। আমি তখন বললাম যে বাবা, বাংলাদেশি সিম তো আর মানে দিল্লিতে চলবে না, এই জন্য সিমটা বন্ধ। আব্বা বলে হচ্ছে ঠিক আছে, তোর এখন কী অবস্থা, তুই কোথায় আছিস, আজকে 2 দিন কেটে গেল তোর কোনো খোঁজ খবর নাই। আমি বললাম যে বাবা আমি ঠিক মতোই আসছি, কিন্তু একটা বিপদে পড়ছি, এটা বলি। তো বিপদে পড়ছি বলে মানে বিপদে পড়ে মানে কথা জাস্ট পেঁচাচ্ছিলাম, এরই মাঝে অর্পার ওই বান্ধবীর পিছন থেকে আমাকে খুব জোরে আরেকটা লাথি মারে এবং লাথি মারার পর তখন চিৎকার করে উঠে আমার বাবা তখন আমাকে বলতেছে কিরি কিরি কী হয়েছে, চিল্লাইতেছস কেন, কী হয়েছে, তোর কোনো বিপদ হয়েছে? আমি তখন চিৎকার করে বাবাকে বলে ফেলে যে বাবা আমি বিপদে পড়ছি, আমার এমনি এমনি আটকায় ফেলছে, আমি খুব বিপদে পড়ছি, বাবা তুমি আমাকে হেল্প করো। আমি তখন অনেক কান্না করি। আমার বাবা তখন আমাকে বলতেছে তুই কী বলতেছিস এগুলো? আমি বললাম যে হ্যাঁ, এরকম করে আমাকে আটকাইছে, আমার কাছ থেকে টাকা চাচ্ছে, আমি এখন কী করব? আমার বাবা বলে কেন, তুই না বললি যে কেমনে কেমনে তুই কোম্পানির মাধ্যমে তুই বিদেশ যাচ্ছিস, কোম্পানির সাথে কথাবার্তা বলছিস। আমি বললাম যে বাবা ওই কোম্পানিটা ভুয়া ছিল, ফেক ছিল, আমি তাদেরকে বুঝতে পারি না, তারা আমাকে এখান পর্যন্ত নিয়ে আসছে এবং আনার পর আমাকে এভাবে আটকায় তারা মারতেছে, আমি কী করবো? আমার বাবা তখন আমাকে বলতেছে আচ্ছা ঠিক আছে তুই মন খারাপ করিস না, তোর কাছে কত টাকা মুক্তিপণ চেয়েছে? আমি বললাম 30 লক্ষ টাকা। আমার বাবা বলে যে তুই লোকগুলোর কাছে মোবাইলটাতে আমি কথা বলি, ওরা তো বাংলা জানে। আমি বললাম যে হ্যাঁ বাংলা জানে। আমি তখন অর্পার বান্ধবীর কাছে মোবাইল ফোনটাতে আমার বাবা তখন কথা বলে, আমার বাবা খুব কান্নাকাটি করে বলে মা গো, ও মা, আমার ছেলেটাকে মারিস না, আমি তোর কাছে পায়ে ধরে ক্ষমাছে, আমার ছেলেটাকে মারিস না, আমার কাছে অত টাকা নাই, আমি আপাতত 4-5 লাখ টাকা জোগাড় করে দিতে পারবো। অর্পার ওই বান্ধবী হচ্ছে আমার বাবাকে বলে যে আপনি ম্যাক্সিমাম 25 লাখ টাকা দিতে হবে, যদি 25 লাখ টাকা না দেন তাহলে আমরা আপনার ছেলেকে কোনোভাবেই ছাড়বো না, যদি 25 লাখ টাকা দেন তবেই আমরা আপনার ছেলেকে ছেড়ে দিব, এরকম করে বলে। তো বলার পরে অর্পা তখন মানে অর্পারের বান্ধবী তখন লাইনটা কেটে দেয়। লাইনটা কেটে দেওয়ার পরে আমি তখন ভীষণ পরিমাণ টেনশনে পড়ে যাই। পাক্কা 4 দিন কেটে যায়। 4 দিনে ওরা প্রতিনিয়ত আমার কাছে আসে, তুই টাকার জোগাড় করছিস, টাকা আনছিস। আমি বাবাকে ফোন করে বাবা টাকার কি হলো, বাবা বলে আমি জোগাড় করতেছি, এটা সেটা বলে বাবা ঘোরাচ্ছে। এরপরে 5 থেকে 6 দিন পরে বাবার সাথে কথা হয়। কথা হওয়ার পরে বাবা আমাকে বলে যে টাকা দিলে যদি আমার ছেলেকে না ছাড়ে, তোকে না ছাড়ে তখন কি করবো, আমাকে এটা বলে। আমি তখন বলি যে তুমি এই মেয়েটার সাথে কথা বলো। তো মেয়েটার সাথে কথা বলার পরে মেয়েটা তখন আমাকে বলতেছে যে ঠিক আছে আমরা ছেড়ে দিব, এখন কি করে আপনাকে বিশ্বাস করাবো যে আমরা ছেড়ে দেবো, প্রয়োজনে
তখন তারা বাংলাদেশি তাদের একটা এজেন্টের কথা বলে, বাংলাদেশে একটা এজেন্ট আছে, ওই লোকের কথা বলে যে আপনারা ওই লোকের সাথে কথা বলেন, ওনার সাথে কথাবার্তা বলেন এবং ওনার মাধ্যমে আমি ছেড়ে দেবো, ওরকম করে বলে। তখন আমাকে আমার বাবাকে বাংলাদেশি একটা লোকের নাম্বার দেয়। আমার বাবা তখন ওই বাংলাদেশি লোকটার সাথে কথা বলে, মানে মেয়েটা বলতেছিল যে ওই লোকটার কাছেও যদি টাকা দেন তাও কিন্তু আমরা আপনার ছেলেকে ছেড়ে দেবো, এরকম করি। তো বাবা তখন কান্নাকাটি করে টাকা দিবি কি দিবে না, দিবি কি দিবে না। আমি তখন বাবাকে বলি যে বাবা টাকা যদি না দাও আমাকে মেরে ফেলবে, ওরা আমাকে একদম মেরেই ফেলবে, এমনভাবে আমাকে মারতেছে আমার শরীরে একটা হাড্ডিও বাবা অবশিষ্ট নাই, প্রত্যেকটা হাড্ডি ওরা ভেঙে ফেলছে, তুমি আমাকে নিলেও বাঁচাইতে পারবে না, আমি খুবই কষ্টে আছি। খুব কান্নাকাটি করার পরে আমার বাবা তখন বলতেছে কপালে যাই হোক আমি অন্তত তোর জন্য এই রিস্কটুকু নিব। এরপরে আমার বাবা 15 লাখ টাকা ওদের জন্য অ্যারেঞ্জ করে। আমার বাবা বলে আমার কাছে 15 লাখ টাকাই আছে, এর অবশিষ্ট আমার কাছে একটা টাকাও নাই, আমি যত সয় সম্পত্তি আছে সব কিছু বিক্রি করে দিছি, আমি আমার ঘর বিটা থেকে শুরু করে জায়গা সম্পত্তি সমস্ত কিছু বিক্রি করে দিয়েছি, আমার কাছে আর কোনো টাকা নাই। এই টাকাটা আছে, যদি এই টাকাটা নিয়ে ছেলেটাকে ছেড়ে দিতে পারেন তাহলে ছেড়ে দেন, আর যদি না পারেন তাহলে টাকাটা নিয়ে ছেলেটাকে মেরে ফেলেন। এটা বলে আমার বাবা কী করে ওই লোকটাকে কীভাবে টাকা দেয় আমি জানি না, কীভাবে টাকা দেয়। এবং টাকা দেওয়ার পরে আর তারা তখন আমাকে একটা ইঞ্জেকশন দেয়, এবং কিসের ইঞ্জেকশন দেয় আমি জানি না, খুব ভয়ানক একটা ইঞ্জেকশন আমাকে দেওয়া হয়। ইঞ্জেকশন দেওয়ার পর আমার পুরো শরীরটা ফুলে যায়, একদম মানে মাছের মতো, ভোটকা মাছের মতো পুরোটা শরীর ফুলে যায়। এরপরে তারা আমাকে কীভাবে, আমি তখন অজ্ঞান থাকি আমি জানি না, আমার যখন জ্ঞান ফিরে তখন আমি দেখি যে আমি হসপিটালে শুয়ে আছি, মানে হসপিটালে শুয়ে আছি। পরে আমি একটু একটু করে কথা বলি, মানে হসপিটালের বারান্দায় শুয়ে আছি, অনেক লোক আনাজানা করতেছে। আমার তখন জ্ঞান ফেরার পরে আমি ওখানে লোকদের মাধ্যমে জানতে পারি যে আমাকে নাকি রাস্তার পাশে, মানে ঢাকা মেডিকেলের ওইদিকে নাকি রাস্তার পাশে আমাকে পাইছে, মানে মানে আমার নাকি হাত পা বাঁধা ছিল, এমন অবস্থা আমাকে পাওয়া গেছে। এখান থেকে অজ্ঞাত কিছু লোক আমাকে হসপিটালে আনছে এবং ডাক্তার আমাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছে, আমার পরিবারে কোনো খোঁজখবর নাই, এই জন্য আর ভালো করে চিকিৎসা করতেছে না। এরপরে আমি আমার বাবার নাম্বারটা বলি, আমার বাবার নাম্বারটা বলার পরে একজন লোক আমার বাবাকে ফোন করার কিছুক্ষণের মাঝে মানে আমার বাবা মানে একরকম মনে হয় যেন বিমানে চলে আসে, এরকম বাবা তখন আসে। বাবা এসে আমাকে ওখান থেকে চট্টগ্রামে নিয়ে যায়, চট্টগ্রাম নিয়ে আমাকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করে। টানা 21 দিনে আমি মেডিকেলে থাকি, আমার কাছে কিন্তু কোনো মোবাইল ফোন টোন কিছু নাই। 21 দিন পরে আমি একটু সুস্থ হই, তখন বাড়িতে আসার পরে আমার 2 বড় ভাইয়া, ভাবি, তারপর আমার ছোটো বোন সবাই প্রচণ্ড রকমের কান্নাকাটি করে। সবাই আমাকে বলে যে দুনিয়ার নিয়ম লোভে পাপ আর পাপে মৃত্যু, এরকম করে আমাকে তখন আর কিছু বলে। আমি তখন আস্তে আস্তে করে সুস্থ হই, 1 সপ্তাহ পরে আমি সম্পূর্ণভাবে সুস্থ হই। সুস্থ হওয়ার পরে আমি জানতে পারি যে আমার বাবা নাকি আমাদের জায়গা সম্পত্তি প্রায় সমস্ত কিছুই বিক্রি করে দিয়েছে এবং বিক্রি করে দিয়ে ওই মেয়ের জন্য টাকা পাঠাইছে। আমি তখন করি কি, আমার বন্ধুর কাছ থেকে মোবাইল নিয়ে আমি তখন আমার ইমেল আর পাসওয়ার্ড দিয়ে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে ঢোকার পর আমি অর্পা খানকে ডাইরেক্ট মেসেঞ্জারে কল দেওয়ার পর ও তখন কলটা রিসিভ করে এবং রিসিভ করেও আমাকে বলতেছে তুমি কোথায় ছিলা, তুমি মানে ডাটা বন্ধ করে রেখেছো কেন, তুমি অ্যাম্বাসিতে কেন যাও নাই। আমি তখন অকথ্য ভাষাকে গালাগালি করে, আমি তখন খুব কান্নাকাটি করে গালাগালি করি যে তুই আমার সাথে এত বড় বেইমানি করে এসেছিল। আমাকে বলেছে না আমি তো বেইমানি করি নাই। আমি বললাম যে তোর বান্ধবী এমনি আমার কাছ থেকে টাকা নিয়ে গেছে, আমাকে ওখানে ধরে মারছে, আমার বাবা আমাকে খুব কষ্ট করে ছুটে আনছে, আমি একরকম মৃত্যুর কোল থেকে ফিরে আসছি। আমাকে বলে আমার বান্ধবী তাহলে তোমার সাথে বেইমানি করেছে, আমি তোমার সাথে বেইমানি করি নাই। ও বলে যে আমি এখানে, আমাকে বলে যে আমি কানাডাতে যে কোম্পানিতে তোমার ভিসার জন্য ট্রাই করেছি বা হাজব্যান্ড হিসাবে তোমাকে আনার জন্য যে চেষ্টা করেছি, এই জন্য আমার অনেকগুলো টাকা খরচ হয়েছে, আমি প্রায় অনেক টাকা খরচ করেছি, কিন্তু আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না, তুমি কেন এম্বাসি ফেস করলা না। মানে ও তখন কান্না করে, ওর কথা শুনে আমার কাছে মনে হয় যে ও আসলেই ও ভালো ছিল। আমি কিন্তু অর্পার সাথে আমি কোনো কথা বলতে পারিনি, ইন্ডিয়াতে যে আমাকে আটকায় রাখছে আমি অর্পার সাথে 1 মিনিটেও কথা বলতে পারি নাই। পরে আমি বললাম যে অর্পা আমার সাথে এগুলো হয়েছে। ও তখন খুব কান্নাকাটি করে, আমাকে বলে তোমার কি টাকা লাগবে, আমি বলি টাকা দিয়ে আর কী হবে, আমার বাবা মা একেবারে নিঃস্ব হয়ে গেছে, আমাদের জায়গা সম্পত্তি সব কিছু বিক্রি করে ফেলছে। ও তখন কান্নাকাটি করে আমাকে বলে যে ইনশাল্লাহ তোমার ভিসা হয়ে যাবে, তুমি চিন্তা করো না। আমি বলি ভিসা হোক বা না হোক আমি আর কখনো ইন্ডিয়াতে যাইতে পারবো না। আমাকে বলে না ইন্ডিয়াতে না, আমি ভুল করছি, এবার আমি তোমাকে বাংলাদেশেই আমেরিকান এম্বাসিতে পাঠাবো, ওখান থেকে আমি তোমার ভিসা ঠিক করবো। আমি তখন বলি না আমি যাবো না। ও তখন বলে যে না তোমাকে আসতেই হবে। আমি তখন ওর কাছে কান্নাকাটি করে বলি যে না আমি যেভাবেই হোক আমি যাব না। আমি তখনও আমাকে বলে যে তুমি এত কষ্ট করেছো, সামান্য একটুর জন্য কেন পিছু হাঁটবা, এবার তোমার ভিসাটা হয়ে যাবে, তুমি কোনো চিন্তা করো না। আমি বলি যে আমি কোনোভাবেই কোনো কিছু করতে পারবো না। যাই হোক এভাবে অর্পা আমাকে অলওয়েজ বোঝাচ্ছে। আর এদিক দিয়ে আমার আব্বা আম্মা অলওয়েজ আমাকে বলতেছে, থানা থেকে মানে বাবার এক বন্ধু ছিল, উনি আবার মানে এসআই আর কি, একজন থানার এসআই চট্টগ্রাম শহরেরই, উনি তখন আমাকে বলতেছে যে ওদের চক্রকে ধরে দেওয়ার জন্য। আমি তো কাউকেই চিনি না, আমি কীভাবে বলবো।
ইন্ডিয়ার যে নাম্বারটাতে কথা বলছিলাম ওই নাম্বারটাও তখন বন্ধ, ওই নাম্বারটা তো লাইন পাওয়া যায় না, নাম্বারটাও বন্ধ। তো কীভাবে আমি কাকে ধরবো, আমি তো কিছুই জানি না। এভাবে আমি কাটতেছি, আর আমি কিন্তু আমার বাবা মায়ের কাছে অর্পার কথা বলতেছি না, অর্পার কথা আমি সম্পূর্ণ হাইড করে রাখছি। এভাবে প্রায় আরও 2 মাসের মতো কেটে যায়। আমি কিন্তু তখন 5 ওয়াক্ত নামাজ পড়ি, মসজিদে যাই, একদম ভালো হয়ে গেছে, একদম ইমানদার লোকদের সাথে চলাফেরা করি। আমার ভিতরে আর কোনো রকমের কোনো কিছু নাই, আমি জাস্ট নিজেকে সম্পূর্ণ পাল্টে নিয়েছি, সম্পূর্ণভাবে পাল্টে নিয়েছি। এরপরে অর্পা আমাকে বলতেছে যে আমি আরেকটা কোম্পানিতে তোমার ভিসা রেডি করছি, এবার তোমার ভিসাটা হয়ে যাবে, ওরকম করে আমাকে বলতেছে। কিন্তু আমার এগুলোতে কোনো ফিলিংস নাই। এরপরও আমাকে বলতেছে, আবার 2 মাস যে আমি ওর সাথে কথা বলছি, আমি কিন্তু আবার ওর উপরে মানে আসক্ত হয়ে গেছি, মানে ওর উপরে আমি আবারও দুর্বল হয়ে গেছি, মানে অনেকটা দুর্বল হয়ে গেছি। অ্যান্ড 2 মাস পর আমাকে বলতেছে যে তোমার ভিসা হয়ে গেছে, কিন্তু তুমি তো জানো যে আমি এখানে পড়াশোনা করি, আমার আমি এখানে পড়াশোনা করি, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, আমি কোনো টাকা পয়সা তোমাকে দিতে পারবো না। এই জন্য কিন্তু ওই কোম্পানিতে বাংলাদেশের টাকায় মাত্র যদি 3 লাখ টাকা দেওয়া হয় তাহলে হচ্ছে ভিসাটা হয়ে যাবে, আমাকে এটা বলে। যদি 3 লাখ টাকা দাও তাহলে তোমার ভিসাটা হয়ে যাবে, আমাকে এটা বলে। আমি তখন আমাকে বলে যে তোমাকে কোথাও যাইতে হবে না, শুধু আমেরিকান অ্যাম্বাসিতে যাবা, এটা বাংলাদেশে গেলে হবে, আমাকে এটা বলেন। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে। পরে আমি টাকার জন্য এখানে সেখানে বিভিন্ন জায়গায় টাকা চাইতেছে, টাকা পাইতেছে না, এবং বন্ধুদের কাছে বলি, তখন বন্ধুরা সবাই আমাকে মানা করে, সবাই বলতেছে তুই কি বোকা নাকি, এত বড় প্রতারণা তোর সাথে কথাও করা হলো, এরপরও তুই কেন আবার টাকা দিতে চাচ্ছিস। আমি বললাম যে দেখ, অর্পা খানকে আমি অনেক বিশ্বাস করি, এবং আমি কিন্তু অর্পার কোনো দোষ দেখিনি। ইন্ডিয়াতে আমাকে মারছে, কাটছে, সব কিছুই করছে, এবং এগুলোর মাঝে কিন্তু অর্পা ছিল না। তো আমার বন্ধুরা আমাকে তারপরও মানা করতেছে যে না এটা তুই করিস না, এটা করাটা ঠিক হবে না, ভালো হবে না, ওরকম করে আমাকে বলতেছে। আমি তখন বললাম যে না, যেভাবে হোক আমি করব। এরপরও আমি টাকার জন্য একরকম পাগল হয়ে গেছি। তো অর্পাকে আমি খুব যোগাযোগ করে আমি অর্পার জন্য জোগাড় করতে পারি না। লাস্ট পর্যন্ত আমি সিদ্ধান্ত নিই যে আমি আমার কিডনি বিক্রি করবো, কিন্তু কিডনি বিক্রি করলো 3 লাখ টাকা কিডনি বিক্রি করতে পারবো না। 1,80,000 টাকা একটা লোকের সাথে আমার কন্ট্রাক্ট হয়, ঢাকাতে ওই লোকটা থাকে। উনি আবার গোপনে গোপনে বিভিন্ন মানুষের কিডনি কিনে নেয়, ওরকম আর কি একটা চক্র। ওই চক্রে একটা লোকের সাথে আমার কথা হয়, কথা হওয়ার পরে ওই লোকটা আমাকে বলে যে 1,80,000 টাকা দিবে এবং কিডনি। তো আমি তখন চিন্তা করি যে 2টা কিডনি যদি আমাকে নিয়ে যদি 2টা কিডনি রেখে দেয় তাহলে কী হবে, আমি তোমার একটা কিডনি দিব, ওরকম করে বলি। পরে আমি আমার একটা বন্ধুকে সাথে করে নিয়ে যাই, যে আমি ওকে নিয়ে যাই, ওকে নিয়ে গিয়ে আমি কিডনি বিক্রি করব। ওরে আমি সমস্ত ঘটনাগুলো বলি। এ পর্যন্ত কিন্তু অন্য কাউকে বলি না, আর আমার বন্ধুদের ভিতরে ওকে বলি। ওকে বলার পরে ও তখন রাজি হয়, ও বলে আচ্ছা ঠিক আছে। তো যেদিন সকালে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব, ওই দিন সকালবেলা আমি যখন রেডি হয়ে বেরোচ্ছিলাম, ঠিক ওই মুহূর্তে আমার বাবা ধরে আমার হাত পায়ের ভিতরে রশি দিয়ে বেঁধে ফেলার পর আমাকে ঘরে শুয়ে দেয়। এরপর আমার এই বন্ধু আসে, যে বন্ধুকে নিয়ে আমার যাওয়ার কথা ছিল, ও আয়সা বলতেছে যে আঙ্কেল দেখছেন আপনার ছেলের এরপরও শিক্ষা হয় না, ও কিডনি বিক্রি করে ওই মেয়ের জন্য আবার টাকা বাড়াতে যাইতেছে। এটা বলার পরে বাবা তখন আমাকে খুব মারে, মেরে কান্নাকাটি করে বাবা আমাকে বলতেছে যে যত জায়গা সম্পত্তি ছিল সমস্ত জায়গা সম্পত্তিগুলো বিক্রি করে দিয়েছি, তোর ছোট বোনটার কথা চিন্তা করি না, তোর 2টা বড় ভাইয়ের কথা চিন্তা করি না, সব জায়গায় সম্পত্তি বিক্রি করে তোকে দিয়ে দিয়েছি। এরপরেও তুই কেন নিজের কিডনি বিক্রি করে ওই মেয়েকে টাকা দিতে যাচ্ছিস, তুই কীভাবে বিশ্বাস করতেছিস। আমার ভিতরে কিন্তু তখন আর আমি নাই, আমি যে কেমন হয়ে গেছে আমি নিজেও জানি না। এইভাবে ইন্ডিয়া থেকে মায়ের খাওয়ার পরে আমি আবার টাকা দিতে যাচ্ছি। পরে আমার বাবা বলতেছে তুই মেয়েটার সাথে কথা বলাই দিই, প্রয়োজনে আমরা পুলিশের আশ্রয় নেব, আমার বন্ধু আছে এসআই, ওর সাথে কথাবার্তা বলে মেয়েটার সাথে কথাবার্তা বলা। আমি তখন বলে আচ্ছা ঠিক আছে। পরে আমি তার একদিন পরে অর্পাকে বলতেছি, অর্পা আমার একটা আঙ্কেল আছে, ওনার সাথে তুমি একটু কথা বলো, এটা বলি। পরে বলো আচ্ছা ঠিক আছে দাও। পরে আমি ওই আমার বাবার বন্ধু এসআই আঙ্কেল, ওনার কাছে দিই, আলম সাহেব ওনার নাম, আলম সাহেবের কাছে দিই, এবং আলম সাহেবের সাথে ও তখন কথা বলে। কথা বলার সময় অর্পা কথা বলে, কি কথা বলে, আঙ্কেল কিন্তু অনেকগুলো প্রশ্নকে করে যে তুমি কোন শহরে থাকো, কোন সিটিতে থাকো, তোমার আন্ডারে কে আছে, অনেকগুলো ওকে সন্দেহমূলক যে হয় না, এরকম করে কথাবার্তাগুলো বলার পর ও তখন লাইনটা কেটে দিয়ে ও এরপরে লাইন কেটে দেওয়ার পর আঙ্কেল আমাকে বলতেছে, আলম আঙ্কেল আমাকে বলতেছে যে মেয়েটা সম্পূর্ণ বাজে। আমাকে বলে যে মেয়েটা সম্পূর্ণ বাজে, তোমার সাথে আগে যেটা হয়েছে সেটা এই মেয়ের আন্ডারে হয়েছে, এই মেয়ের সহযোগিতাতে হয়েছে, আমাকে এটা বলে। আমি তখন বললাম যে না, এটা হতেই পারে না। পরে আঙ্কেল যখন চলে যাওয়ার পর আমি তখন তাকে আবারও কল দিলে ও তখন কলটা রিসিভ করে আমাকে বলছে যে তোর কপাল ভালো, আমাকে একটা কথাই বলে যে তোর কপাল ভালো, তুই বাইচে গেছিস, তুই আমার এরকম একটা লোকের সাথে কথা বলাই দিয়েছিস, তোর খবর আছে, এটা বলে তখন লাইনটা কেটে দেয়। ঠিক ওই সময় শুধু লাইন কাটে না, ও আমার নাম্বারটা ব্লকও করে দেয়, আমি ওই ফেসবুক অ্যাকাউন্টে আর খুঁজে পাই না।
এবং আমি ওকে হচ্ছে আমেরিকাতে যেই লোক মানে যে মেয়ের সরি কানাডাতে হচ্ছে যে মেয়ের কাছে আমি ওর জন্য আমার মানে স্বর্ণের ইয়ে পাঠাইছিলাম, ওই মেয়ের নাম্বারটাও বন্ধ, ওই ঠিকানাগুলো বন্ধ, ওদের আর কারোর সাথে আমার কোনো যোগাযোগ হয় না। মানে আমি আর কারোর সাথে কোনো যোগাযোগ করতে পারি না। আঙ্কেলের সাথে কথাবার্তা বলার পরে সব কিছু থেকে ও আমাকে ব্লক করে দেয়, একদম সব কিছু থেকে। আজকে প্রায় 1.5 বছরের মতো ওর সাথে আমার সম্পর্কটা। 1.5 বছর পরে যখন এইভাবে আমাকে ব্লক করে দেয়, আমি তখন নিজেই বুঝতে পারি না এটা কি আমার দোষ ছিল নাকি ওর দোষ ছিল, কে ছিল এই অর্পা খান। অর্পা খান কে ছিল, আমি ওর ফেসবুক অ্যাকাউন্টটাও আর খুঁজে পাই না, সম্পূর্ণ রকমের বন্ধ হয়ে যায়। এরপরে আমি নিজেকে সম্পূর্ণ সামলে নেওয়ার জন্য ট্রাই করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর পথে চলি, দিনের পথে চলি, আমি আর কারোর সাথে কোনো কথা বলি না, নিজেকে সম্পূর্ণ রকমের চেঞ্জ করে নিই। আমার সাথে যেটা হয়েছে আমি মনে করি এটা সম্পূর্ণ আমার ভাগ্য, আমার কপাল, আমার কপালে হয়তো এটা লেখা ছিল। এভাবে সময়গুলো কাটতে কাটতে বাবা মা তখন সিদ্ধান্ত নিল যে আমাকে বিয়ে করাবে। তারা প্ল্যানিং করলো যে আমাকে বিয়ে করাবে এবং বিয়ে করাইলে হয়তো আমি মোটামুটি ভালো হয়ে যাব বা ভালোর পথে আসতে পারবো। এটা চিন্তাভাবনা করে বাবা মা হচ্ছে বিভিন্ন দিকে মেয়ে খুঁজতেছে আমাকে বিয়ে করাবে। মানে আমাকে আমার ভিতরে কিন্তু আর তখন আমি নেই, মানে আমি মানে মানে খাবার দিচ্ছে খাচ্ছি, ঘুমাচ্ছি তো ঘুমাচ্ছি, এটা করতেছি তো এটাই করতেছি, মানে নিজের ভিতরে নিজের কোনো ফিলিংস নাই। মানে সব কিছু জানি কেমন পরিবর্তন হয়ে গেছে, সব জানি কেমন চেঞ্জ হয়ে গেছে, এরকম অবস্থা। পরে আমার বাবা করে কি আমাকে এমনি সামনে দেখেশোনা করার পরে আমাদের গ্রামের 2-3টা গ্রাম পরে ওইখানে একটা একটা মেয়ে বাবা মার জন্য পায় এবং ওই মেয়েটাকে বাবা মার বিয়ের জন্য ঠিক করে। মেয়ের বাবা হচ্ছে সৌদি আরবে থাকে, মানে বিদেশে থাকে, মেয়েটাও দেখতে মোটামুটি ভালো আছে। আমার বাবা ওই পরিবারে আমার বিয়ে ঠিক করে। বিয়ে ঠিক করার পরে আমার ভিতরে তো কোনো ফিলিংস নেই, বেচারি মেয়ে দেখতে যেমনই হোক বা যেটাই হোক, মানে আমি বিয়ে করব ওইটাই কথা, মানে মেয়ে দেখতে হবে, মেয়ে সুন্দর হইতে হবে, ওরকম কোনো কথাবার্তা আমার নাই। এরপরেও বাবা মায়ের রিকোয়েস্টে আমি তখন মেয়ে দেখতে যাই। মেয়ে দেখি, মেয়ে আমাকে দেখায়, মেয়ে দেখি, যাই হোক আমার ভালো লাগে। পরে আমি বলি যে আচ্ছা ঠিক আছে। পরে পারিবারিকভাবে ওই মেয়ের সাথে আমার বিয়ে হয়। বিয়ে হবার পরে আমি আস্তে আস্তে করে আর অর্পা খানকে আমি আমার মন থেকে সম্পূর্ণ মুছে ফেলি। ওই ফেসবুক আমি আর চালাই না, আমি আর ভার্চুয়ালের কোনো কিছুতে না, ফেসবুক চালাই না, মোবাইল চালাই না, মানে কোনো কিছুই চালাই না। আমি একদম সম্পূর্ণ সাদামাটা একজন মানুষ হয়ে যায়, আর কোনো কিছুই চালাই না। এইভাবে চলতে চলতে পরে আমি আমি প্ল্যানিং করলাম, আমার ভিতরে মনে হলো যে আমার জীবনটা একটু পরিবর্তন করা দরকার, মানে আমার লাইফটাকে একটু চেঞ্জ করা দরকার। এভাবে 6 মাস ওই মেয়েটার সাথে সংসার করার পরে আমার মানে ওই মেয়ে, তখন কিন্তু আমি আমার আব্বার ঘরেই থাকতাম। আমার যে 2টা ভাই ছিল তারা আলাদা আলাদা ঘর বানায়। আমি তখন ঘর বানানোর জন্য হচ্ছে আমাদের বাড়িতেই একটা জায়গার ভিতরে আমি ঘর বানাবো, মানে আমি খুঁটি টুটি গাড়ায় ওখানে ঘর বানাবো। ঘর বানাইতে গেলে আমার ভাইয়া তখন আমাকে বাধা দেয়। আমার ভাইরা আমাকে বাধা দেয়, বাধা দেওয়ার পর আমাকে বলে যে তুই ঘর বানাইতে পারবি না, আমাকে এটা বলে। আমি তখন বললাম যে কেন আমি ঘর বানাইতে পারবো না কেন? আমাকে বলে যে তোর কারণে গ্রামে মানে আমাদের যত জায়গা সম্পত্তি ছিল সব বিক্রি করে দিছে, এখন ভিটার মধ্যে যে জায়গাটা সেটা আমাদের, এই জায়গায় তুই ঘর বানাইতে পারবি না, এটা বলে। মানে 2 ভাই আমাকে ঘর বানাইতে দেয় না। অ্যান্ড ওই সময় আমার যে ছোটো বোনটা ছিল, আমার ছোটো বোনেরও বিয়ে হয়ে যায়। তো আমি তখন আব্বাকে বলি যে আব্বা ভাইয়ারা তো আমাকে ঘর বানাইতে দিচ্ছে না। বাবা বলে যে আমি কী করবো, তো ওদের তো কিছুই, ওদের তো আসলে ওরা তো দোষ না, ওদের ঠিকই আছে, আমি তোর জন্য সমস্ত জায়গাটাকে বিক্রি করে দিছি, আমাদের জমিনে যত জায়গা ছিল সবই তো তোর জন্য বিক্রি করে দিলাম। তো এখন বাড়ির ভিটার জায়গায় যদি ওরা তোরা না দেয় তাহলে তুই কী করবি? আমাকে তো বাবা তখন ওদেরকে বুঝে, ওরা তখন বলে যে না বাবা, আপনি যতদিন বেঁচে আছেন আপনার ঘরেও থাকবে এবং আপনি মরে যাওয়ার পরও ও ওর বউ নিয়ে কোথায় যাবে ও জানে, মানে ওকে আর মানে এই ঘর মানে ও এখানে আর কোনো ঘর বানাতে পারবে না, আমাকে আর ঘর বানাতে দেয় না। যখন আমাকে ঘর তুলতে দেয় না, এভাবে ভাইদের সাথে ঝগড়াঝাটি করতে করতে একটা সময় আমি খুব ক্লান্ত হয়ে যাই। এরপরে আমার বউ, আমার যাকে যে মেয়েটাকে আমি বিয়ে করি ওই মেয়েটার নাম হচ্ছে শিরিন। আর শিরিন তখন হচ্ছে ওদের বাড়িতে চলে যায়। ওদের বাড়িতে চলে যাওয়ার পরে 1 মাস পর ওর বাবা তখন সৌদি আরব থেকে বাংলাদেশে আসে। আসার পর আমি ওর বাবার কাছে যাই। বাবার কাছে গিয়ে ওর বাবাকে আমি সব কিছু বলেছি, দেখেন এই ঘটনা, মানে এই ঘটনা। ওই সময় কিন্তু ওর মানে মানে শিরিন কিন্তু প্রেগনেন্ট ছিল, বাচ্চা হবে পেটে, এরকম অবস্থা। পর ওর বাবা বলতেছে যে যাই হোক আমরা তো আসলে অত কিছু জানি না, তোমার বাবা ভালো মানুষ ছিল, এটা মনে করে তোমার কাছে আমার মেয়েকে বিয়ে দিছে। এখন যাই হোক আমার বাবার সাথে কথাবার্তা বলার পরে আমার বাবা তখন বলে যে বেয়াই দেখেন যেভাবেই পারেন ছেলেটার একটা লাইন করে দেন, আমি তো আজীবন জুট মিলে চাকরি করছি, বাইরে আমার কাছে যা টাকা পয়সা ছিল সমস্ত টাকা পয়সাগুলো আমি খরচ করে ফেলছি, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি আমার এই ছেলেটারে মানুষ করতে পারি না। অনেক স্বপ্ন ছিল যে 2টারে পড়াশোনা করতে পারি নাই, তারা পড়াশোনা করাবো, পড়াশোনাও করতে পারে নাই। একটা অ্যাক্সিডেন্ট ওর জীবনটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, যেমনি পারেন ওর একটু আপনি দেখেন না কিছু একটা করে দিতে পারেন কিনা। তো এটা বলার পরে শিরিনের বাবা তখন একটু মন গলার পরে উনি তখন আমাকে বলে যে ঠিক আছে। তখন উনি আমাকে নতুন করে আবার পাসপোর্ট করায়, আমাকে পাসপোর্ট করে উনি বাংলাদেশে থাকা অবস্থায় সৌদি আরবে উনি আমার জন্য আমার পাসপোর্টের কপিটা পাঠায় ওনার একটা বন্ধুর কাছে পাঠানোর পরে ওইখানে আমার ভিসা লাগে। উনি 4 মাসের মতো বাংলাদেশে থাকে, 4 মাসের মধ্যে আমার ভিসা লাগে। ভিসা লাগার পরে 4 মাসে আমি তখন ওনাকে মানে ওনার সাথে মানে শিরিনের বাবার সাথে হচ্ছে আমি তখন হচ্ছে মানে ইয়াতে যাই, সৌদি আরবে যাই। এবং আমি সৌদি আরবে পৌঁছানোর 3 দিন পরে হচ্ছে আমার
আমার সন্তান হচ্ছে দুনিয়াতে আসে, মানে শিরিনের ঘরে হচ্ছে একটা মেয়ে সন্তান হয়, শিরিনের ঘরে একটা মেয়ে বাবু হয়। যাই হোক, আমি বিদেশে তখন থাকতেছি, আমি তখন মানে আমার বাবা মা তো আমার সাথে বেইমানি করছে, এই জন্য আমি আর বাবা মায়ের সাথে অতটা কথা বলি না, ভাইদের সাথেও কথা বলি না, বোনের সাথেও কথা বলি না, কারণ আমাকে সামান্য একটা ঘর ওরা তুলতে দেয় না, একটা ঘর আমাকে বানাইতে দেয় না। এই জন্য ওদের উপরে আমি খুব রাগান্বিত, মানে ভীষণ রাগান্বিত যে আমার বাবা মা ভাই বোন ওরা কেউ মানুষ না, আমি তখন তাদের কাউকে বিশ্বাস করি না। ওই সময় শিরিন হচ্ছে ওদের বাড়িতেই থাকতেছে, ওদের ঘরেই থাকতেছে, আমি তখন সৌদি আরবে, আমাকে একটা কাজ দেওয়া হয়, ওই কাজ করতেছে এবং মোটামুটি আমি খুব মনোযোগ দিয়ে কাজ করি, যে টাকা পাই ভালো টাকায় আমি পাই, ভালো টাকা ইনকাম করি, সব দিক থেকে আমার মোটামুটি সাপোর্টও ভালো, মানে সব দিক থেকে আমি খুব পারফেক্টলি আছি, কোনো প্রবলেম নাই। এভাবে দিন আর রাতগুলো কাটতেছে, আমি খুব মোটা অঙ্কের টাকা ইনকাম করতেছি। তো আমার যেহেতু ঘর বাড়ি নাই, আমার বাবা যেহেতু আমাকে কোনো কিছুই করে দেয় নাই, তো সেক্ষেত্রে আমাকে তো নিজে একটা ঘর বানাইতে হবে এবং সেটার জন্য জায়গা কিনতে হবে। আমি তখন প্ল্যানিং করতেছি আমি জায়গা কিনবো। আমি বিদেশ যাওয়ার প্রায় 2.5 মাস পর, মানে 2.5 বছর পরে কিছু টাকা পয়সা হয়, ওই টাকা পয়সা দিয়ে আমি তখন জায়গা কিনবো। ঠিক আমার বাবাকে আমি তখন ফোন করি, মানে বাবাকে ফোন করে, আবার আমি শুনেছিলাম আমি বিদেশ আসার সময় নাকি বাবা অল্প কিছু টাকা দিয়েছিল আমার, মানে আমার শ্বশুরের কাছে আমার জন্য অল্প কিছু টাকা দিয়েছিল। আর যে 2.5 বছর, ওই 2.5 বছর আমি কিন্তু আমার আব্বা আম্মারে কোনো টাকা পয়সা দিই না, তাদের সাথে কথাও বলি নাই। শুধু যখন জায়গা কিনবো ওই সময় আব্বার সাথে কথা বলেছে, আব্বা এমনি এমনি আমি একটু জায়গা কিনতে চাই, আপনি কী বলেন? আমার বাবা বলে তুই বিদেশে আয়, তুই বিদেশে এসে তোর নামে জায়গা কিন, আমাকে এটা বলে। আমি তখন বললাম যে কেন, আমার বউয়ের নামে কিনলে প্রবলেম কি? আমার বাবা তখন আমাকে বলতেছিল যে বউয়ের নামে কেনার চেয়েও তোর নামে কিনা ভালো না? আমি তখন বললাম যে তোমরা যেরকম হারামি, তোমরা কি আমার বউরও এরকম হারামি মনে করো? তোমরা যেরকম আমার এই সয় সম্পত্তি টাকা পয়সা সব কিছু থেকে বঞ্চিত করলা, আমার বউ কি এরকম হবে নাকি? এটা বলে আমি সেদিন বাবার সাথে একটু খারাপ ভাষায় কথা বলি। আমার বাবা বলে যে 2টা ছেলেরে পড়াশোনা করাইনি, তোরে পড়াশোনা করাইছি, এবং ইন্টার পরীক্ষা যখন দিবি ওই সময় এক বিদেশি মেয়ের পাল্লায় পড়ে তুই ইন্ডিয়াতে গিয়ে আমার জায়গা সম্পত্তি সব কিছু তুই ধ্বংস করে দিলে, আর বিদেশ গিয়ে 2.5 বছর আমাদেরকে একটা টাকাও দিলি না। তোর কি মনে হয় না যে আমরা তোর বাবা মা তোর ভাইরা তোর সাথে বেইমানি করছে? আমরা তো বেইমানি করি নাই, আমি তো নিজের জায়গা বিক্রি করে তোর ইন্ডিয়া থেকে উদ্ধার করে আনছি। আমি তখন বাবাকে বললাম যে ঠিক আছে তুমি চিন্তা করো না, আমি কিছু টাকা তোমারে দিব, এটা বলে আমি তখন লাইন কেটে দিই। আমার প্ল্যানিং হচ্ছে মানে আমি বাবারে মাসে মাসে কয়টা টাকা দিব, কিন্তু এর পরের দিন আমি শুনতে পারি দুপুর 11টা বাজে বা আমার বাড়ি থেকে আমার ছোটো বোন আমাকে ফোন দেওয়া বলেছে আমার বাবা নাকি মারা গেছে। যেদিন যেদিন রাতের বেলা হচ্ছে বাবার সাথে আমার ঝগড়া হয়েছিল, ঠিক সেদিন রাতের বেলায় নাকি আমার বাপ পরপারে চলে গেছে। বাবার মৃত্যুর খবরটা শোনার পরে খুব কষ্ট পাই, মানে অনেক কষ্ট পাই, কিন্তু কি করব, কিছু করার নাই। এরপরে আমি জায়গাটা দেখি এবং জায়গাটা হচ্ছে আমি আমার বউয়ের নামে কিনি, মানে শিরিনের নামে জায়গাটা কিনি। কেনার পরে আমার শ্বশুর কিন্তু তখন বাংলাদেশে চলে গেছে। আমি আসার পরে উনি 1.5 বছর ধরে ছিল, 1.5 বছর থাকার পর অনেক বয়স হয়ে গেছে আর কি, অনেক বৃদ্ধ হয়ে গেছে, ওনার পক্ষে আসলে আর কাজ করা সম্ভব হয় না। আর সৌদি লোকেরা ওনারা কোনো কাজে টাজে নিয়ে যায় না, এই জন্য উনি তখন বাংলাদেশে চলে গেছে। তো আমি তখন 2.5 বছরের টাকাটা দিলাম, দেওয়ার পরে তখন আমি জায়গাটা কিনি। জায়গাটা কেনার পরে মোটামুটি আমার মেয়েটা আছে ওইখানে ঘর তুলতেছে, চারপাশে ওয়াল করে ঘরটা তুলতেছে, আরও টাকা দরকার। তো 2 বছর আর কেটে যায়, টোটাল 4.5 বছর। মানে 4.5 বছর পর আমি তখন প্ল্যানিং করতেছিলাম যে 4.5 বছর হয়ে গেছে, আমি দেশের দিকে যাব বা কিছু একটা করো। আমার বউ তখন আমাকে বলতেছে যে এখন দেশে এসে কী করবা, এখনও তো মানে কোনো একটা টাকাও ক্যাশ ক্যাবিলিটি নাই, একটা টাকাও ক্যাশ নাই, কিচ্ছু নাই, জায়গা কিনলা, ঘর বানাইলা, সব টাকাই তো শেষ হয়ে গেল, আমাদের তো আর কোনো রকমের পুঁজি নেই, একটা মেয়ে হইলো, মেয়েটার তো কোনো ভবিষ্যৎ নাই, তুমি আইসো না। 2.5 বছর পরেও আমার বউ শিরিন আমাকে বলে যে দেশে না যাওয়ার জন্য। আমি আরও 6 মাসের মতো থাকি। 6 মাস থাকার পরে আমার ভিতরে আর সহ্য হয় না, একটা মানুষ 5টা বছর ধরে এভাবে বিদেশে পড়ে আছে, নিজের ভিতরে কেমন জানি অনেক কষ্ট হইতেছে, মানে কষ্ট যে এত হইতেছে কাউকে বুঝাইতে পারবো না। 5 মাস পরে আমি শিরিনরে কোনো কিছু না বলে, আমি হচ্ছে কাউকে কোনো কিছু না বলে আমি তখন বাংলাদেশে চলে আসি। আমি তখন চট্টগ্রাম এয়ারপোর্টে নামি, এয়ারপোর্টে নামার পর আমি তখন ওখান থেকে একটা বাস ভাড়া করে আমি তখন হচ্ছে আমার শ্বশুর বাড়িতে আসি। শ্বশুর বাড়িতে আসি তখন প্রায় বিকাল 4টার মতো বাজে। আসার পরে মানে এলাকার গ্রামের পোলাপান তো সবাই দৌড়ে টৌড়ে আসে, আমি চকলেট সবাই ভাঙিয়ে দিই। তো আমার বউরও দেখি না, আমার বাচ্চারাও দেখি না। তখন আমি আমার শ্বশুরকে জিজ্ঞেস করেছি কী ব্যাপার, আমার বউ আর বাচ্চা কোথায়? আমার শ্বশুর তখন বলতেছে যে ওরা মানে বলতেছে যে আমার খালা শাশুড়ির বাড়িতে নাকি গেছে। আমি বললাম ভালো কথা, খালা শ্বশুর বাড়িতে গেছে। তো যাই হোক, এরপরে আমি আমার বাবার কবরের কাছে যাই, কবর জিয়ারত করে মায়ের সাথে একটু দেখা করে, মা তখন জড়াই ধরে খুব কান্নাকাটি করে। আমি তখন মারে বুঝাই যে তুমি মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। মারে বুঝাই শোনে, বড় ভাইদের সাথে কথা বলি না, ছোটো বোনের সাথেও কথা বলি না, দেন হচ্ছে চলে আসি শ্বশুর বাড়িতে। আসার পরে দেখতে রাত হয়ে যায়, ও আসে না। মানে তখন আমি ওর নাম্বারে কল দিই, নাম্বারটাও বন্ধ। আমি তখন আমার শ্বশুরকে বলতেছি নাম্বারও বন্ধ, আমার মেয়ে নিয়ে ও কোথায় গেল? পরে বলে কালকে চলে আসবে, ওদের ওইদিকে নেটওয়ার্ক নাই, মোবাইলে নেটওয়ার্ক নাই। এটা আমার বলে। আমি এমন কী অবস্থা, বাংলাদেশের মতো সব জায়গায় নেটওয়ার্ক আছে। উনি বলে নেটওয়ার্ক নাই। তো নেটওয়ার্ক নাই তো এটা
যা বলে তাই থাক, আমি তারপরে চুপ করে থাকি। অ্যান্ড পরের দিন প্রায় 12টার দিকে, 12:30টার দিকে ও তখন বাড়িতে আসে, মানে মানে ইয়েতে আসে, চট্টগ্রামে আসে। আসার পর ওরে দেখার পর মানে মনে হয় না যে ও থেকে বেড়ায় আসছে এরকম। তো আমি ওর মেয়েটারে কোলে নিয়ে চুমু দিই, কিন্তু আমি মেয়েটার হাতে অনেক রকমের চুড়ি দেখতে পাই, বা মানে মাথার ভিতরে দেখতে পাই, মানে দেখলে মনে হয় যে মানে এরকম যে ওরা মানে মানে কেমন জানে। পরে আমার মেয়েটা ওই সময় কথা বলতে পারে। আমি তখন বলি যে মামুনি কোথায় গেছিলা তোমরা? পরে বলে আমরা সাগর দেখতে গেছিলাম। তো আমি বললাম যে সাগর দেখতে কার সাথে গেছিলাম? তো বলে যে রাসেল মামার সাথে। আমি বললাম তোমার রাসেল মামার সাথে? বলে হ্যাঁ রাসেল মামার সাথে। পরে আমি শ্বশুরকে বলি কি ব্যাপার, আপনি বললেন যে ওইখানে গেছে, আর আমার মেয়ে বলতেছে যে ওনাকে ও রাশেদ মামার সাথে গেছে, মানে রাশেদ বলতে ওর চাচাতো ভাই আর কি, শিরিনের চাচাতো ভাই, এটা আমাকে বলে। উনি হচ্ছে ইতালিতে থাকতো আর কি, এখন বাংলাদেশে আসছে, আসার পরে নাকি আর যায় নাই, বাংলাদেশে আছে, বিয়ে শাদী করে নাই। আগে একটা বিয়ে করেছিল শুনছি, বউ মারা গেছে, এরপর আর বিয়ে করে নাই আর কি এরকম। তো পরে আমি বললাম যে আচ্ছা ঠিক, উনি বলে যে না 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 ঠিক আছে, মানে মেয়ে তো ছোটো মানুষ বুঝতে পারে না কি বলছে না না বলছে। যাই হোক আমি মেয়ের কথা বাদ দিলাম। এরপরে আমি এভাবে ঘরে যাইতেছি, ঘরটা ঠিকঠাক করতেছি, তো যাইতেছি মানে আমার বউ জানি কেমন, মানে কেমন জানি একটু, মানে হয় না যে আমার সাথে একটু ভালো করে স্বামী বিদেশ থেকে আসলে যেভাবে কথা বলবে বা একটু আদর আপ্যায়ন করবে এরকম না, ও জানি একটু অন্যরকম। আমাকে বলে যে কথা নাই বার্তা নাই, হুট করে চলে আসছো। এরপরে মানে আমি আসাতেও আসলে খুশি হইতে পারি না, ওর কথা শুনে মনে হচ্ছে যে আমি আসাতেও খুব রাগান্বিত রেখে গেছে। আমি তখন বললাম যে তুমি এরকম করতেছো কেন? ও বলে যে মানে কেন আসছো, কী কারণে আসছো, এটা সেটা অনেক কথাবার্তা বলে, মানে খুব খারাপ ভাষায় কথাবার্তা বলে। আমি তখন সহ্য করে আসলে কি করব, কিছু তো করার নাই, ওর কথাগুলো সহ্য করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি দেখতে পাচ্ছি ও আমার কাছ থেকে মানে ডিস্টেন্স তৈরি করে রাখতেছে, মানে কেমন যিনি একটু দূরে সরে চাইতেছে। পরে আমার মেয়েটাকে নিয়ে একদিন আমি শুয়ে থাকার পরে মেয়েটা মানে ছোট মানুষ তো বুঝে না, তো আমাকে বলে, আমি বলি যে মামুনি তুমি আমাকে আব্বু ডাকো না কেন? আমার আব্বু ডাকে না, ওরা আমার আব্বু ডাকে না, ওই বেটা বলে আর কি। তাই আমি বললাম যে মামুনি তুমি আমার আব্বু ডাকো না কেন? পরে বলে আমার তো আব্বু আছে, তোমার আব্বু ডাকবো কেন, এটা বলে। আমি তো বললাম যে তোমার আব্বুকে? পরে বলে যে রাসেল মামা, আমাকে এটা বলে। আমি তো রাসেল মামা তোমার আব্বু হইলো কেমনে? পরে বলে যে আমার মা বলছে নাকি আব্বু ডাকার জন্য। তো আমি তখন বললাম যে কী ব্যাপার, মানে পরে আমি মেয়েটাকে আস্তে আস্তে দোকানে নিয়ে যাই, এদিক সেদিক নিয়ে যায়, আমি মেয়ের মুখ থেকে মানে ছোট বাচ্চাটার মুখ থেকে শুনতে পারি যে আমার বউ নাকি ওই রাসেলের সাথে ঘুমাইতো, রাসেলের সাথে এখানে যাইতো ওইখানে যাইতো, এবং ওর বাবা মাও এই খবরগুলো জানতো। আমার ভিতরে তখন মানে এমন এক অনুভূতি, মানে আমি মানে আর কি বলবো, আমার বলার মতো কোনো ভাষা নাই। আমি তখন চিন্তা করতেছিলাম যে আমার যত টাকা পয়সা, সমস্ত টাকা পয়সা আমার শ্বশুরের অ্যাকাউন্টে, এবং যে বাড়িটা কিনছি ওই বাড়িটা আমার বউয়ের নামে। না পারি কইতে না পারি সইতে, অবস্থা তখন এতটাই ভয়াবহ হয়ে গেছে, মানে কাউকে কোনো কিছু যে বলবো কিছু করব এরকমও কিছু পাইতেছি না। তো আমি চিন্তা করতেছি যে খুব ঠান্ডা মতো এই ব্যাপারগুলো হ্যান্ডেল করতে হবে। এখন আমি রাগারাগি করলে চলবে না, কারণ একে তো আমার বউ এখন আমার আয়ত্তে নাই, এবং আমার শ্বশুরও তো আমার আয়ত্তে নাই। তো আমি ওদের সাথে রাগারাগি না করে কোনোভাবে ওদের কাছ থেকে আমি আস্তে আস্তে দেখি সব কিছু উদ্ধার করতে পারি কিনা, ওরকম একটা প্ল্যানিং করি। তো করার পরে কিন্তু আমার বউরে কোনোভাবে আমি মানে মানাইতে পারতেছি না। আমার বউ অলওয়েজ খালি উসিলা টোকায়, আমার সাথে ঝগড়া করার জন্য উসিলা খোঁজে এরকম। পরে শেষে উসিলা খুঁজতে আমি তখন দেখি যে মানে আমার যেই শালা আছে রাসেল, মানে ওর চাচতো ভাই, ওই রাসেল তখন করে গিয়ে আমার ওই বাড়িতে গাছ লাগায়, মানে যার পাশে গাছ লাগায় ওরা গাছ লাগায়। আমি তখন বলতেছিলাম যে কী ব্যাপার, রাসেল এই বাড়িতে গাছ লাগাইতেছে কেন, মানে রাসেল গাছ কেন লাগাচ্ছে? আমি তখন কিছুই বুঝতে পারতেছি না রাসেল গাছ কেন লাগাইতেছে। আমি তখন আমার বউরে বলি যে শিরিন, রাসেল এই বাড়িতে গাছ লাগায়, কাহিনীটা কি, কারণটা কি? তো শিরিন তখন বলতেছে গাছ লাগাইলে সমস্যা কী তা, মানে তোমার সমস্যা কি, গাছ লাগালে লাগাক, ওরকম করে আমাকে বলে। না আমি তখন বুঝতে পারিনি যে কী ব্যাপার, রাসেল কেন গাছ লাগায় আমার বাড়িতে, ওরকম করে গাছ টাছ লাগায় রাসেল মোটামুটি মানে বাড়ি একটু দখলের পয়সালা করতেছে, মানে ও বাড়ি দখল করবে। আমি কিন্তু আমার বউয়ের সাথেও খারাপ কোনো কিছু বলতে পারতেছি না। ওরকম করে রাসেল তখন বলতেছে যে ওইখানে মানে জমিনে পানি দেওয়ার জন্য ও একটা সেলো মেশিন বসাবে, এটা আমাকে বলে। তা আমি তখন বললাম যে না, আমার জায়গাতে তো আমি সেলো মেশিন বসাইতে দিব না, আমার বউ রাজি, আমার শ্বশুরও রাজি, খালি আমি রাজি না। আমি বললাম যে না আমি দেবো না, আমি দেবো না। এটা নিয়ে রাসেলের সাথে আমার তর্কাতর্কি হওয়ার একটা পর্যায়ে রাসেল আমার একটা ধাক্কা দিয়ে ফেলার পর বলছে এই বাড়িতে তুই আর ঢুকবি না। এটা বলে, এটা কি তোর বাড়ি নাকি, এমনি আমারে বলে। যখন তোর বাড়ি কিনা আমারে বলে তখন আমি মানে একটু অবাক হয়ে যাই। আমি তো জানি যে মানে জায়গাটা আমার বউয়ের নামে, তারপরে আমি করি কি, মানে এই বাড়ি থেকে একরকম রাসেল আর আমার বউ মিলে বাড়িটা সম্পূর্ণ দখলে নিয়ে নেয়, মানে ওদের দখলে বাড়িটা সম্পূর্ণ চলে যায়। আমি শ্বশুর বাড়িতে গেলেও মর্যাদা পাই না, আমার বউয়ের বাড়িতে গেলে আমি মর্যাদা পাই না। তখন একদিন হয় কি যে আমি আমার মায়ের সাথে আমার একদিন রাস্তায়
রাস্তায় দেখা হওয়ার পর আমি খুব কান্নাকাটি করে মারে ধইরা, মানে প্রচণ্ড কান্নাকাটি করে বলে যে মা গো আমার তো আর এইগুলো এইগুলো সব খুলে গেল, বাবাও মরে গেল, আমি শ্বশুর বাড়িতে জায়গা কিনছিলাম, ঘর বানাইলাম, এখন বউ আর শ্বশুরে মিলে আমার সাথে বেইমানি করে। আমার মা কিন্তু মানে একটু রাগী মহিলা ছিল আর কি, মানে অনেক রাগ ছিল আমার মায়ের। আমার মা তখন বলতেছে এত বড় সাহস, তোর এই কথা কি কইছে, মানে কিভাবে হয়েছে? আমি বলি এমনি এমনি হয়েছে। পরে মা তখন হচ্ছে এর পরের দিন মা সকালবেলা আইসা, আমি আমার শ্বশুর বাড়িতে শুয়েছি, আমার মা এসে আমার ডাক দেয় জোরে জোরে, আমাকে হচ্ছে জোরে জোরে জামাল জামাল বলে ডাক দেয়। আমি তখন উঠে যখন বাইরে এসে মা বলতেছে যে তুই তুই ইয়ে কর, এই মানে পুলিশ আন, এই আন সে আন, এটা সেটা বলে। এবং আমার বউ তখন এসে বলতেছে যে আপনি তো বড় বড় কথা বলছেন, কি হয়েছে? তখন আমার বউয়ের সাথে আমার মানে আমার মায়ের একটা মানে একটু ধরাধরি হয়ে যায় আর কি, মানে একটু দস্তাদস্তি পর্যায়ে হয়ে যায়। আমার বউ আমার মারে ধাক্কা মারে, আমার বউ আমার মারে ধাক্কা মারে, এটা নিয়ে অনেক ধাক্কা ধাক্কি। ওই সময় আমার একটা বন্ধু আছে সাথে, মানে আমি একই সাথে কলেজে পড়াশোনা করছিলাম, ও আবার হচ্ছে কাতারে থাকতো, ও আসে ওই সময় বাড়িতে, ও তখন থাকে। যখন আমার আব্বার সাথে, আমার শ্বশুরের সাথে, আমার বউয়ের সাথে আমার মায়ের একটা দ্বন্দ্বাদ্বন্দ্ব রুমে, ওই সময় আমার শ্বশুর মানে সবার সামনে বলে যে তোরে আমি বাড়ি থেকে উঠাই নিয়ে তোরে আমি এমন মারমু, তোরে আমি টুকরা করবো, এই আমার মাকে এগুলা বলতেছে। তো আমি তখন কিছুই বলি না, মার সাথে দেখা দেখি মা তখন চলে যায়। আমার বন্ধুরা তখন বসে থাকে, আমার বন্ধুরা সব কিছু দেখে দেখে ও তখন চলে যায় বিকালবেলা। তো বিকালবেলা আমি তখন হচ্ছে আমাদের এলাকার এখানে যে দোকান আছে, চায়ের দোকানে যাই। চায়ের দোকানে যাওয়ার পর আমার ওই বন্ধুটা, মানে বিদেশি বন্ধুটা, ওই আমার বলতেছে একটা কাজ কর, একটা দারুণ আইডিয়া কিন্তু হয়েছে। আমি বলি কী হয়েছে? আমার বন্ধু বলে যে শোন, তোর মায়ের সাথে তোর শ্বশুরের ঝগড়া হয়েছে না? আমি বলি হ্যাঁ। বলে তুই তোর মায়ের কিডন্যাপ কর। আমি বললাম যে তুই কী বলো সেগুলো? বলে হ্যাঁ, তুই তোর মায়ের কিডন্যাপ কর, দেখ কোনোভাবে তোর মায়ের কিডন্যাপ করে তুই থানায় থেকে গিয়ে তোর শ্বশুরের নামে মামলা কর। কারণ ওইখানে যে এই কথাগুলো হয়েছে ওইগুলো কিন্তু একটা ভিডিও, মানে একটা ছেলে ভিডিও করছিল, ওই বাড়ির একটা ছেলে ভিডিও করছিল রনি নামের, ওই ছেলের কাছে ভিডিও ক্লিপ থেকে আমার বন্ধু ওর কাছ থেকে ভিডিও ক্লিপ লেগে গেছে। আমার বন্ধু দেখ দেখ তোর শ্বশুর সামনে বলতেছে তোরা বাড়ি থেকে উঠাই নেবো, তোর কিডন্যাপ করবো, তোরা মারমো কাটমো, এগুলো বলতেছে। এই কথাগুলো কিন্তু রেকর্ড হয়ে গেছে। এখন তুই কোনো মতে তোর মায়ের বাড়ি থেকে সরাই ফেলা, সরাইয়া তুই তোর মায়ের সরাইয়া তোর মায়ের তুই গিয়া তোর ইয়ারে মামলা দে, তোর শ্বশুরের নামে মামলা দে। মামলা দিলে এরপরে তোর শ্বশুর দৌড়াইবো, দৌড়ে বাড়িটারে থেকে পালাইয়া যাইবো। এরপরে তুই ঘর বাড়িগুলো দখল কর, দখল কইরা এরপরে দখল সত্য তোদের এখানে আমাদের এখানে একজন উকিল আছিল, বলে ওই উকিলটা তুইরা তখন তুই সব কিছু হচ্ছে দখলে নিয়ে নিবি। দখলে নিয়ে ওরা তো হচ্ছে মানে তোর মায়ের মামলায় দৌড়াইতে থাকবে, আর এদিক দিয়ে তুই সব কিছু দখল করবি। আগে দখল কর, এরপরে বাকি কথাবার্তা পরে তুই বিদেশে পাঠাইছিস লোক টুক লইয়া, তুই এটার একটা ব্যবস্থা করতে পারবে, আমাকে এটা বলে। তা আমি তখন বলি যে আচ্ছা ঠিক আছে। পরে 2 দিন পরে আমি তখন আমার মায়ের বাড়িতে যাই। মায়ের বাড়িতে গিয়ে মারে বলেছে মা এমনি এমনি তুমি কয়টা দিনের জন্য নানু বাড়িতে যাও গা, বা কোথাও চলে যাও, কারোর সাথে যোগাযোগ রাখো না, এমনি এমনি আমি আমার শ্বশুরের নামে মামলা দেবো এগুলো বলে। পরে আমার মা আমার উপরে খুব খেপে যায়, বলে হ্যাঁ তোর এত বড় সাহস, তুই আমার বাড়ি থেকে চলে যেতে বলতে আসছ, তোর সামনে তোর শ্বশুর আমারে মারছে, তোর বউ আমার মারছে, তুই কোনো প্রতিবাদ করস নাই? মানে মা তো গ্রামের মানুষ, মানে মা যেটা বুঝে ওইটাই না, মারে আমি যত রকমই বুঝাই। মা তখন আমার গালাগালি ফালাফালি মানে প্রচুর পরিমাণে গালাগালি করতেছে যে না তুই এগুলো কী কইতেছস, আমি বাড়ি থেকে লুকিয়ে যাবো, পালায় যাবো, গ্রামের মানুষ তো আমি আর মারে বুঝাইতে পারি না। না পারি বন্ধুরে বলি বন্ধু যে এই ঘটনা তো পারলাম না মারে বুঝাইতে, মাহুদুল্লাহ পাল্টা বলতেছে। আমার বন্ধু বলে যে যেমনে পারস তুই তোর মারে প্রয়োজনে লুকিয়ে লয়ে যা, প্রয়োজন তুই নিজে তোর মারে কিডন্যাপ কর। আমি বলি তাইলে। পরে আমারে বুদ্ধি দেয় যে আমাদের মানে বাড়ির পিছনে হচ্ছে গাংপাড় আছে আর কি, গাংপাড়ের ওইখানে হচ্ছে পুরনো দিনের একটা বিল্ডিং আছে, মানে বিল্ডিং বলতে ওইখানে হিন্দু পরিবার থাকতো আর কি, ওরা ইন্ডিয়াতে চলে গেছে, এরপর ওই বাড়িতে কেউ থাকে না। আমার বন্ধু বলে যে ওই বাড়িতে তুই তোর মারে নিয়ে অন্তত ঘুমের ওষুধ খাওয়াই হইলো ওই বাড়িতে নিয়ে শোয়া রাখ, ঘুমের ইঞ্জেকশন দিয়ে ওই বাড়িতে নিয়ে শোয়া রাখ, এবং শোয়া রাখলে এরপরে তুই মানে 2 দিনে 1 দিনের ভিতরে মামলা করবি, এরপরের দিন দেখবি যে তোর শ্বশুর নাই তোর বউ নাই, তুই জায়গা সম্পত্তি দখল করবি। আমার এই বন্ধুর কথা মতো আমি কি করি, এর 1 দিন পরে আমি বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পরে আমি যখন আমাদের এলাকার একজন ডাক্তার আছে, মানে উনি আবার মানে আমাদের বন্ধু মহলে আমাদের বন্ধুর মতো আর কি, ফার্মেসি আছে, ওষুধের ফার্মেসি, ওর নাম হচ্ছে খোকন। খোকন রে আমি তখন বলি যে খোকন এক কাজ কর, পরে আমি মারে বলছি মা তোমার প্রেশার উঠে গেছে, মানে খোকন রে দিয়ে তোমার ইঞ্জেকশন দেওয়া হইতে হবে এটা বলি। তো মা তখন দিতেছে না, এরপরে খোকন ইঞ্জেকশন দেয়, মানে ইঞ্জেকশনটা মানে ঘুমের ইঞ্জেকশন দিলে মা তখন অজ্ঞানের মতো হয়ে যায়, মানে ঘুম চলে আসে। ঘুম আইসে গেলে আমি তখন মারে কি করে ধরাধরি করে ওই বাড়িতে নিয়ে যাই, মানে আমাদের গ্রামের মানে আমাদের জায়গাটা উঁচু, ওইটা একটু নিচে আর কি, ওই নিচার ওইখানে নিয়ে যায়, ওইখানে নিয়ে ঘরের ভিতরে ঢুকাই। ঘরের ভিতরে ঢুকার কারণ আমি চিন্তা করি যে মা দেখা যায় কি রাতের বেলায় উঠবে। আমার বন্ধু বলে যে 12 ঘন্টায় ঘুম ভাঙবে না, আমরা বলে যে 12 ঘন্টায় ঘুম ভাঙবে না, 12 ঘন্টা পরে তুই আসিস। ওই কথাগুলো মার ওইখানে আমি ঢুকাই আমি থানাতে যাই। সোজা থানাতে গিয়ে আমি থানা থেকে আমার শ্বশুর আর আমার বোন না হয় মামলা করি, যে এমনি এমনি ভিডিও ক্লিপ দেখায়, ভিডিও ক্লিপ দিয়ে মামলা করি। রাতের বেলায় পুলিশ আইসা আমার বউরে মানে আর আমার শ্বশুরে দৌড়াইতে থাকে, আমি আবার থানাতে টাকাও দিয়ে আসি, দৌড়াইতে থাকে এমনভাবে দৌড়ে আমার মানে দুজনে দৌড়াইতেছে, আমার বউ আর আমার বাচ্চা, এরপরে আমার শ্বশুর, সবাই শাশুড়ি ঘর বাড়ি থুয়ে সবাই পালাইয়া যায়।
মানে ওই রাতের মধ্যে সবাই পালায় যায়। সকালবেলা আমি তখন কী করে অন্য অন্য কামলাই না, আমি আমার চারপাশে ভেড়া টেরা দিয়া দেওয়াল টাওয়াল উঠাইয়া আমি তখন এক রাতের ভিতরে এখানে মানে একদিনের ভিতরে আমি তখন আবার যে মারা যে ওখানে রেখে আসছি, আমি আবার আমার বন্ধুরে বলছিলাম যে তুই যা আমার মারে দেখায়। আর ওই সময় আমি রাসেল নামে মামলা করে, কারণ আমি বলি যে রাসেলও তাদের সঙ্গ আছে, রাসেলও তখন দৌড়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়, আমার মেয়ে বউ সবাই চলে যায়। পরে আমি আমার বন্ধুরে বলি আমি কিন্তু ওই সময় সকালবেলা ঘর দুয়ার এগুলো ইয়েটিয়া করবো, তো মানে বাউন্ডারি টাউন্ডারি করবো, সব কিছু করবো, এই জন্য আমার হাতে আর সময় নেই। আমি আমার ওই বন্ধুরে বলেছি তুই আমার আম্মার একটু দেখে আসে, বলে তুই চিন্তা করিস না, তুই কাজ কর। পরে আমি উকিল টুকিল এনে মোটামুটি সব কিছু ঠিকঠাক করে বিকেলের দিকে আমি তখন করে কি যে মারে দেখার জন্য আমি ওই বাড়ির মধ্যে যাই। কিন্তু বাড়িতে ঢোকার পরে তালা খুলে দেখি যে মা কোনো কথা বলে না, মানে মায়ের মুখ থেকে কেমন করে জানি লুইটটা বেরোতে আসে, মানে মুখ যে কেমন যেন একটু লুইটটা বেরোয়। লুইটটা বেরোবার পর আমি তখন বুঝতে পারতেছি না, মারে তখন জড়াই ধরার পরে আমি দেখতে পাই যে ওই সময় মানে আমার মায়ের পায়ের ওদিকে মানে পায়ের ওই পাশে একটা সাপ বসে থাকে। মানে আমি যখন মারে ধরে লুইটটা পারি তখন সাপটা ফুসফুস করে আমি ওইদিকে সাপ দেখতে পাই। সাপ দেওয়ার পর আমি চিৎকার দিই, মানে অনেক জোরে চিৎকার দিই। চিৎকার দেওয়ার পরে আশেপাশ থেকে অনেক মানুষ আছে, আইসা সবাই পিটায় সাপটারে মাইরা ফেলে। তখন গ্রামের সব মানুষ দেখে যে আমার মা এখানে শুয়ে আছে। পরে সবাই ধরাধরি করে দেখে যে আমার মায়েরে মানে সাপে কাটছে, পায়ের মধ্যে সাপে কাটছে, এবং আমার মা মারা গেছে। আমি তখন মায়ের লাশটারে জড়ায় ধরে, মানে আমার ভিতরে তখন আর কোনো মানে হুঁশ জ্ঞান বলতে কিচ্ছু না। আমি তখন চিল্লে কাঁদতেছে আর বলছে মারে তোরে আমি নিজেই খুন করলাম, আমি তোরে কেন ঘুমের ইঞ্জেকশন দিয়ে তোরা আমি এখানে রাখলাম আমার শ্বশুর শাশুড়িরে ফাঁসানোর জন্য, আমার বউরে ফাঁসানোর জন্য। চিল্লে এই কথাগুলো আমি বলতেছি। তো আমাদের গ্রামের মানুষ, আমার শ্বশুরবাড়ির গ্রামের মানুষ, সমস্ত গ্রামের মানুষ এবং ওখানে আমাদের এলাকার বর্তমান রানিং মেম্বারসও থাকে, মেম্বারসও এই কথাগুলো শোনে। মানে চিৎকার, আমার ভিতরে তখন আবেগ, আমি তখন চিৎকার করে কথাগুলো বলি। ওখান থেকে মাকে আনার পরে মাকে দাফন কাফনের ব্যবস্থা করা হয়, মায়ের দাফন কাফন হওয়ার পরে ওই যে কান্নাকাটি করছে আমার ভাইয়ের এই কথাগুলো শুনছে, আমার ভাইয়েরা তখন থানাতে গিয়া আমার নামে আর ওই যেই ছেলে ইঞ্জেকশন দিছে ওই ছেলের নামে আমার ভাইয়েরা তখন একটা হত্যা মামলা দায়ের করে। হত্যা মামলা দায়ের করার পর আমি তখন এই হত্যা মামলার আসামি হয়ে বাড়ি থেকে পালাইয়া যাই। বাড়ি থেকে পালাইয়া যাওয়ার পরে প্রায় 2 মাসের মতো আমি বাড়িতে আসি না। ওই যে ডাক্তার ইঞ্জেকশন দিছে ওই ডাক্তাররাও পালাইয়া যায়। 2 মাস পরে আমি তখন জানতে পারি যে আমার বউকে নাকি রাসেল বিয়ে করছে, এবং আমি যেখানে জায়গা কিনছি ওই জায়গাতে আমার বউ আর রাসেল আর আমার মেয়েটাকে নিয়ে নতুন সংসার বাচ্চারা ভালো আছে। আমি তখন আর আমার বাড়িতেও যাইতে পারি না, শ্বশুর বাড়িতেও যাইতে পারি না, এবং শুনতে পারি যে আমার বউ নাকি আমাকে ডিভোর্স করে দিয়েছে। আমি কোথায় যাব, কার কাছে যাব? আজকে প্রায় 3.5 মাসের মতো কখনো এইখানে কখনো ওখানে পাগলা কুকুরের মতো ঘুরে বেড়াচ্ছি। কোথায় যাব, কি করব কিছুই বুঝতে পারতেছি না। মায়ের হত্যা মামলার আসামি হয়ে ঘুরে বেড়াচ্ছি। মায়ের হত্যা মারার আসামি নিজের বউটা আরেকজনের সাথে এইভাবে ঘুমাইতেছে, ওই লোকের বিয়ে করছে। আমি কি করব কোনো কিছুই বুঝতে পারি না। আজকে প্রায় 3 থেকে 4 মাসের মতো রাতের বেলায়